আজ আমরা কিছু ইম্পর্টেন্ট কমান্ড নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমটি হলো হ্যাচ। হ্যাচ অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাকে কিছু অবজেক্ট ড্র করে নিতে হবে, আর সেই অবজেক্টগুলো অবশ্যই কোনো ক্লোজড পলিগন টাইপের হবে। যেমন আমি একটা সার্কেল এখানে ড্র করছি, একটা রেক্টাঙ্গেল ড্র করছি, বা পলিলাইন ইউজ করে কোনো পলিলাইনকে আমি ড্র করছি। এখানে আমি পলিগনটা ক্লোজ করে দেব, তাই কিবোর্ড থেকে সি টাইপ করে এন্টার প্রেস করব, বা লাইন কমান্ড দিয়েও আমি কোনো ক্লোজড পলিগনকে ড্র করতে পারি। এখানেও আমি ক্লোজ করার জন্য সি টাইপ করে এন্টার করছি। এবার একটা পলিগন আমি ড্র করছি যেটা ক্লোজড নয়, ওপেন। এবার হ্যাচ কমান্ডটা নেব। এখানে যে ড্রপ ডাউন অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে 3 রকমের হ্যাচ প্যাটার্ন আমরা ইউজ করতে পারি। আর এই 3 রকম হ্যাচ প্যাটার্ন আমরা যে কোনো একটা, বা এই যে বাই ডিফল্ট যে অপশন আছে হ্যাচ কমান্ডের যে বাই ডিফল্ট অপশন আছে, এই কমান্ডটা নিলেই আমরা কিন্তু যে কোনো হ্যাচ কমান্ড বা যে কোনো প্যাটার্নই ইউজ করতে পারবো। তো হ্যাচ কমান্ড নেওয়ার পর দেখছো একটা আলাদা টুলবার এখানে চলে এসেছে। হ্যাচ ক্রিয়েশনের যে টুলবার সেটা এখানে চলে এসেছে, এবং কম্পিউটার আমাকে পিক পয়েন্ট চুজ করতে বলছে, পিক ইন্টারনাল পয়েন্ট। ইন্টারনাল পয়েন্ট মানে কোন একটা পলিগন, তার যে ক্লোজড পলিগন, তার যে কোনো একটা ভেতরের যে কোনো একটা পয়েন্টকে আমাকে চুজ করতে হবে। তো আমি এই সার্কেলের মধ্যে আমি ক্লিক করছি, এবার রেক্ট্যাঙ্গেলের উপরে ক্লিক করছি, বা এখানে যে পলিগনগুলো আছে সেগুলোর উপরেও ক্লিক করছি। দেখো প্রত্যেকটাতেই হ্যাচ প্যাটার্নটা চলে আসছে, কিন্তু এখানে যখন আমি ক্লিক করব তখন কিন্তু কোনো হ্যাচ প্যাটার্ন ড্র করছে না, কারণ এখানে যখনই আমি ক্লিক করছি দেখো এখানে বলছে ক্লোজড বাউন্ডারি ক্যান নট বি ডিটারমাইন্ড। ক্লোজড বাউন্ডারি অবশ্যই হতে হবে, না হলে কিন্তু হ্যাচ প্যাটার্ন ড্র করা যাবে না। সো আমি ক্লোজে ক্লিক করছি এখানে। এবার এই যে হ্যাচ প্যাটার্নটা আমার হলো, এটা কি ধরনের প্যাটার্ন হয়েছে? এটা দেখো একটা বাই ডিফল্ট এখানে এর একটা নাম আছে, ANSI31 একটা নাম আছে। আমি যদি প্যাটার্নটাকে চেঞ্জ করতে চাই, অন্য কোনো প্যাটার্ন দিতে চাই, তাহলে সেখানে ক্লিক করব। তো আমি সাপোজ চেঞ্জ করছি প্যাটার্নটা। এবার দেখো আর কি কি আছে এখানে। এই যে হ্যাচ টাইপ, এখানে আমি যেটা চুজ করেছি সেটা হলো প্যাটার্ন। এখানে আমি সলিড বা গ্রেডিয়েন্ট এগুলো চুজ করতে পারি। এটা হলো সলিড বা গ্রেডিয়েন্টগুলো। আমি একটা একটা করে দেখাচ্ছি। প্রথমে আমি প্যাটার্ন অপশনটা নিয়েছি। এখানে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো হবে প্যাটার্ন। বিভিন্ন টাইপের প্যাটার্ন এখানে তোমরা দেখতে পাবে। এইগুলো কিন্তু গ্রেডিয়েন্টের মধ্যে পড়ে, এগুলো গ্রেডিয়েন্টের মধ্যে পড়ে। আর এগুলো যা দেখছো সবই কিছু না কিছু প্যাটার্নের মধ্যেই পড়বে। এবার এখানে যদি ক্লিক করো, দেখো তুমি কালার চেঞ্জ করতে পারছো। যে কোনো কালারের তুমি হ্যাচ প্যাটার্নটা ইউজ করতে পারবে। এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার তুমি এখানে চুজ করতে পারবে, অর্থাৎ ফার্স্ট যে অপশানটা সেটা হলো হ্যাচের কালার, আর নেক্সট যে অপশানটা সেটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। এবার হ্যাচ ট্রান্সপারেন্সি, অর্থাৎ হ্যাচটা কতটা ক্লিয়ারলি দেখা যাবে সেটা আমি এখান থেকে চুজ করতে পারবো। আমি যদি এটাকে একটু বেশি ভ্যালু দিয়ে দিই, দেখো যত ভ্যালু দিচ্ছি তত হ্যাচটা ট্রান্সপারেন্ট হতে শুরু করছে।
আমি এটা 0 রাখছি যাতে কোনো ট্রান্সপারেন্সি না আসে। এবার দিচ্ছি অ্যাঙ্গেল। এখানে আমি অ্যাঙ্গেলের ভ্যালুটাকে চুজ করতে পারি বা এখান থেকে আমি ডাইরেক্টলি এটাকে চেঞ্জ করতে পারি। আমি যখন অ্যাঙ্গেলের ভ্যালুটা চেঞ্জ করছি, দেখো হ্যাচ প্যাটার্নের যে লাইনের অ্যাঙ্গেলটাকে কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। বা আমি এখানে স্কেল অপশনটাকে ইউজ করতে পারি। এই যে স্কেলটা দেখছো, এখানে ভ্যালু দেওয়া আছে কত, 1। আমি যদি এটাকে 2 টাইপ করি কিবোর্ড থেকে, এটাকে সিলেক্ট করলাম প্রথমে, এবার সিলেক্ট করে আমি এটাকে ব্যাকস্পেস প্রেস করে ডিলিট করে দিলাম, বা ডিলিট অপশন প্রেস করে তুমি ডিলিট কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করতে পারো। সো আমি এখানে 2 টাইপ করে এখানে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করছি। দেখো হ্যাচ প্যাটার্নটা কিন্তু অনেকটা একটু বড় হয়েছে। এটা যদি আমি আর একটু বড় করতে চাই তাহলে কি করতে হবে, আমাকে 3 টাইপ করে এখানে আমি ট্যাব প্রেস করছি। দেখো আর একটু বড় হলো। এইভাবে তুমি বাড়িয়ে বা কমিয়ে তুমি তোমার সুইটেবল যে প্যাটার্ন চাইছো সেটা তুমি ইউজ করতে পারবে। যখন আমার প্যাটার্নটা ঠিকঠাক পজিশন বা ঠিক অ্যাঙ্গেলে বা পার্টিকুলার যে টাইপ আমি চাইছি সেই টাইপটাতে বা যে স্কেলে আমি চাইছি সেই স্কেলে এটা ঠিক হয়ে যাবে, তখন আমাকে এখানে ক্লোজ হ্যাচ ক্রিয়েশনে ক্লিক করতে হবে। দেখো হ্যাচের জন্য যে টুলবারটা এসেছিল সেটা এখন চলে গেছে। তো এটা আমার হ্যাচ প্যাটার্ন। এবার যদি আমি এই হ্যাচটাকে এডিট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমি এই হ্যাচের উপরে আমাকে ক্লিক করতে হবে। তো হ্যাচটাকে আমি সিলেক্ট করেছি। এবার দেখো এখানে হ্যাচ এডিটর চলে এসেছে। এখানে কিন্তু হ্যাচ ক্রিয়েশন টুলবারটা নেই, এখন হ্যাচ এডিটর টুলবার এসছে। এখন আমি এই হ্যাচটাকে এডিট করতে পারি। এখানে আমি চাইলে অন্য কোনো প্যাটার্ন আমি ইউজ করতে পারি। সাপোজ আমি এই প্যাটার্নটা ইউজ করছি, এটা হলো এআর কংক্রিট, অর্থাৎ কংক্রিট বোঝাতে গেলে যে প্যাটার্নটা হ্যাচ ইউজ করতে হয় সেটা হলো এই এআর কংক্রিট। আমি চুজ করলাম এআর কংক্রিট, কিন্তু দেখো এক্স্যাক্টলি কংক্রিটের যে সাইনটা হয় সেটা কিন্তু আসছে না একটু, কারণ আমাদের এখানে স্কেলটা কিন্তু 3 আছে, যেহেতু এটা বড় আছে। আমাকে কি করতে হবে, স্কেল ডাউন করতে হবে। আমি যদি এখানে সিলেক্ট করে 1 টাইপ করে ট্যাব প্রেস করি তাহলে দেখো এটা কিন্তু একটু ছোট হয়েছে, কিন্তু আমি চাইছি কি আরও একটু ছোট করতে। তাহলে আমাকে কি করতে হবে, আমি 0.5 টাইপ করব, ট্যাব প্রেস করব। দেখো এবার কিন্তু বেশ একটা কাছাকাছি জায়গায় এসছে। আমি চাইলে আরও একটু ছোট করতে পারি। আমি 0.7 টাইপ করে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করছি। দেখো আরও একটু ছোট হয়েছে। তো এইভাবে আমি এই যে হ্যাচটা ক্রিয়েট করেছি সেটাকে আমি এডিট করতে পারি। এখানে যদি আমি আমার যদি এডিটটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমাকে কি করতে হবে, এই ক্লোজ হ্যাচ এডিটরে ক্লিক করতে হবে। এবার আমরা এই অন্য কোনো টাইপের একটা হ্যাচ প্যাটার্ন আমরা এখানে ইউজ করব। যেমন এখানে আছে কি গ্রেডিয়েন্ট। আমি যদি গ্রেডিয়েন্ট চুজ করি, দেখো গ্রেডিয়েন্টের দুটো কালার এখানে ইউজ করতে পারবো। এই দুটো কালার যে কোনো কালার আমরা এখানে চাইলে চুজ করতে পারবো। সো গ্রেডিয়েন্টের জন্য যে প্যাটার্নগুলো এখানে দেওয়া আছে বাই ডিফল্ট, সেই প্যাটার্নগুলো দেখো এখানে, এই প্যাটার্নগুলো এখানে আমরা পাচ্ছি। তো এবার আমাকে কি করতে হবে, এই বাউন্ডারির যে ইন্টারনাল যে কোনো একটা পয়েন্ট সেখানে আমাকে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমি হ্যাচটাকে ক্রিয়েট করতে পারবো। এবার দেখো আমি যখন এই সমস্ত পলিগন সিলেক্ট করলাম তখন হ্যাচটা কিন্তু যেরকম হওয়ার কথা ছিল, বাইরেটা রেড কালার আর ভিতরে গ্রিন কালার, সেটা কিন্তু হয়নি। এখানে রেড হয়েছে, এখানে রেড হয়েছে, আর এইগুলো কিন্তু ম্যাক্সিমামটা গ্রিন। এখানে কিন্তু কোনো রেড দেখতে পাচ্ছি না। এর কারণ
আমাদের এই যে টোটাল এরিয়াটাই একসাথেই কিন্তু এই হ্যাচ প্যাটার্নটা হয়েছে। আমি যদি স্পেসিফিক্যালি আলাদা আলাদা চাই তাহলে আমাকে আলাদা করে হ্যাচ অপশানটাকে ইউজ করতে হবে। তো আমি কি করব, আমি এটাকে এখন ক্যান্সেল করে দিচ্ছি। দেখো হ্যাচটা করে দিয়েছে, কিন্তু যেহেতু এটা আমি চাইছি না, আমি এটাকে জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমি আরেকবার কমান্ডটি নেব, গ্রেডিয়েন্ট। এবার একটা একটা করে আমি হ্যাচ অপশানটাকে ইউজ করব। প্রথমে সার্কেলটাকে নিয়েছি, এবার ক্লোজ হ্যাচ ক্রিয়েশনে ক্লিক করব, আবার গ্রেডিয়েন্ট অপশান নেব, এবার রেক্ট্যাঙ্গেল নিয়েছি, আবার ক্লোজ হ্যাচ ক্রিয়েশনে ক্লিক করব, আবার হ্যাচ অপশানটা নেব, এবার পলিগনতে ক্লিক করব। এটা হয়ে গেছে। এবার হ্যাচ ক্রিয়েশনে ক্লিক করছি, আবার হ্যাচ কমান্ডটা নিচ্ছি, এবার লাস্ট যে পলিগন সেটাতে আমি ক্লিক করছি। ওকে, এবার দেখো আমাদের হ্যাচ প্যাটার্নটা কিন্তু যেরকম হওয়ার কথা ছিল, চারিদিকে রেড কালার মাঝে গ্রিন কালার, সেটাই কিন্তু হয়েছে। এবং প্রত্যেকটা হ্যাচ কিন্তু আলাদা। দেখো আমি এই হ্যাচটা সিলেক্ট করেছি, তখন বাকিগুলো কিন্তু সিলেক্ট হয়নি। ওকে, বাকিগুলো কিন্তু এখানে সিলেক্ট হয়নি, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা হ্যাচ আমাকে করতে হয়েছে। তো আমরা সিভিল ইঞ্জিনিয়াররা কিভাবে এই হ্যাচ প্যাটার্নটাকে ইউজ করব, আমরা জেনারেলি যেটা আমরা করি সেটা হলো, আমি একটা বাউন্ডারি ড্র করছি। এবার আমি যেটা করব, এখানে হ্যাচ প্যাটার্নের জন্য প্রথমে যে হ্যাচ টাইপ আছে, ফার্স্ট যে টাইপটা আছে প্যাটার্ন যেটা, সেটাকে আমি চুজ করছি। এবং এখানে অনেক রকমের প্যাটার্ন এখানে দেওয়া আছে। এই প্যাটার্নগুলো কিন্তু আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংদের বেশ কাজে লাগে। যেমন এটা হলো, এই দুটো কিন্তু ব্রিকের জন্য কাজে লাগে। এই যে দেখছো AR B816, AR B816C আর AR B88, বা এইটা AR BR-STD, এগুলো কিন্তু ব্রিক ওয়ালের জন্য আমরা ইউজ করতে পারি। তো দেখো আমি এখানে একটা ব্রিক ওয়াল ড্র করব। তো প্রথমে প্যাটার্নটা চুজ করেছি, এবার রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমি যে কোনো জায়গায় আমি ক্লিক করব, এবং এই যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলটা এখানে বাই ডিফল্ট 1 আছে, যেটা আমার কাছে অনেক বড় লাগছে। আমি কি করব, এটাকে 0.2 টাইপ করে আমি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করছি। দেখো আমার কিন্তু ওয়ালটা যেরকম একটা মানানসই একটা জায়গায় এসেছে। আমি এখানে ক্লোজ হ্যাচ ক্রিয়েশনে ক্লিক করছি। এটা দেখে একটা হাফ ব্রিক থিক ওয়াল বলেই মনে হচ্ছে, যেটাকে আমরা স্ট্রেচার বন্ড বলে থাকি। এবার আমি যদি কোনো স্যান্ড ফিলিং দেখাতে চাই তাহলে কিভাবে দেখাবো, প্রথমে এই হ্যাচটাকে আমি ডিলিট করে দিই। এবার হ্যাচ প্যাটার্নটাকে নিচ্ছি, এখানে স্যান্ড ফিলিংয়ের জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো এয়ার স্যান্ড। এই যে এয়ার স্যান্ড, এটাকে আমরা চুজ করব। এবার এই পয়েন্টটাকে চুজ করব, করে আমি এখানে স্কেলটাকে বাড়িয়ে দেব। আমি দেখি 1 দিলে কি হয়। 1 টাইপ করে আমি ট্যাব প্রেস করছি, দেখো মোটামুটি এসেছে। আমি আরেকটু বাড়িয়ে দিই, 1.5। ওকে, তো ঠিক আছে, এটা অসুবিধা নেই। তো আমি ক্লোজ হ্যাচ ক্রিয়েশনে ক্লিক করছি। দেখো এখানে কিন্তু হ্যাচটা চলে এসেছে। এবার যদি আমি এখানে লিখতে যাই যে এটা স্যান্ড, তো এটাকে আমি দুইভাবে করতে পারি। প্রথমে আমি স্যান্ড লিখে তারপরে হ্যাচ প্যাটার্ন দিতে পারি, অথবা এই হ্যাচ প্যাটার্নটা দেওয়ার পরে আমি স্যান্ড কথাটা লিখতে পারি। আমরা দুভাবেই দেখব এর কি রেজাল্ট আসে। প্রথমে আমি হ্যাচ প্যাটার্নটা দিয়েছি স্যান্ডের। এবার আমি এখান থেকে টেক্সট মাল্টি টেক্সট অপশনটা নিয়েছি, এবং এখানে একটা এরিয়া চুজ করছি যেখানে আমি স্যান্ড কথাটা লিখব। এবার হাইটটাকে চুজ করলাম, এখানে সাপোজ 2 টাইপ করে আমি ট্যাব প্রেস করছি, এবং এখানে আমি লিখছি স্যান্ড। এবার ক্লোজ টেক্সট এডিটরে ক্লিক করব। দেখো এখানে যেটা হলো,
স্যান্ড যে লেখাটা তার পাশে কিন্তু হ্যাচ প্যাটার্নটা দেখা যাচ্ছে। এখানে দেখো তার মাঝে কিন্তু হ্যাচ প্যাটার্নটা দেখা যাচ্ছে। এবার এমন যদি হয় যে হ্যাচ প্যাটার্ন আর লেখা এই দুটোকে একসাথে ভালোভাবে বোঝা যাচ্ছে না, এরকম যদি হয় তখন আমরা কি করব? যদি আমি এটাকে চেঞ্জ করি, আমি প্রথমে হ্যাচ প্যাটার্নটাকে সিলেক্ট করলাম। এবার এখানে আমি কংক্রিট অপশানটা চুজ করছি, কংক্রিট সিলেক্ট করলাম। এবার ক্লোজ হ্যাচ এডিটরে ক্লিক করতে পারি অথবা কিবোর্ড থেকে এসকেপ বাটনে প্রেস করতে পারি। এবার দেখো এইখানে কিন্তু কংক্রিটের যে সিম্বল, এগ্রিগেটেড সিম্বল এখানে একটা আসছে, যেটা কিন্তু ঠিক লেখার মধ্যে চলে এসছে। তো এইগুলো যাতে না হয় তার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে লিখে নিতে হবে, তারপরে আমরা এই হ্যাচ প্যাটার্নটাকে ইউজ করব। যেমন আমি এখানে প্রথমে হ্যাচটাকে ডিলিট করে দিচ্ছি, এখানে স্যান্ড লেখাটা আছে। এবার আমি হ্যাচটাকে দেব। সাপোজ আমি যে এরিয়াটাই হ্যাচটা দেব সেটাকে আগে ড্র করেছি। এবার হ্যাচ প্যাটার্ন যেটা হবে, যেটাকে রিপ্রেজেন্ট করবে, সেটা লিখেছি স্যান্ড। এবার আমি স্যান্ডটাকে এখানে সিম্বল হিসাবে দেব। তো হ্যাচে ক্লিক করছি, এবার এখানে ক্লিক করলাম। দেখো এবার দেখো এই যে লেখার সাইডে কিন্তু কোনো স্যান্ডের যে সিম্বল সেটা কিন্তু আসেনি। ওকে, ক্লোজ হ্যাচ ক্রিয়েশনে ক্লিক করছি, কারণ আমার হ্যাচটা হয়ে গেছে। এবার যদি আমি এটাকে আরেকটু চেঞ্জ করি, এটাকে আমি কংক্রিট করছি যাতে আরো ভালোভাবে বোঝা যায়। ওকে, কিবোর্ড থেকে এসকেপ বাটন প্রেস করছি এবং এই লেখাটাকে কংক্রিট করে দিচ্ছি। লেখাটাকে প্রথমে সিলেক্ট করে তারপরে এখানে আমি ডবল ক্লিক করব, তাহলে কিন্তু আমি লেখাটাকে এডিট করতে পারবো। এখানে আমি যেটা করব সেটা হলো কংক্রিট কথাটা লিখে দিচ্ছি। ক্লোজ টেক্সট এডিটর। দেখো কংক্রিট লেখাটার মধ্যে কিন্তু কোনো এগ্রিগেট বা স্যান্ডের যে সিম্বল সেগুলো কিন্তু আসেনি। এটাকে আরো ভালোভাবে বোঝার জন্য আমি হ্যাচের যে স্কেল আছে সেই স্কেলটাকে আমি একটু ডাউন করছি। সাপোজ এখানে আমি 1 টাইপ করে ট্যাব প্রেস করছি, বা আমি 0.4 টাইপ করে ট্যাব প্রেস করছি। দেখো এবার দেখো এখানে কিন্তু কংক্রিট লেখাটার মধ্যে কোনো হ্যাচ প্যাটার্ন কিন্তু দেখা যাচ্ছে না। তো এই হলো দুটো মেথড, যেটার মধ্যে এই নেক্সট যে মেথডটা আমি দেখালাম, প্রথমে টেক্সটটাকে লিখে নিয়ে তারপরে আমি হ্যাচ প্যাটার্নটা দেব। তাহলে কি হবে, আমি দুটো ক্লিয়ারলি হ্যাচ আর টেক্সট দুটো কিন্তু আলাদাই থাকবে, এটা ভালোভাবে বোঝা যাবে। এই সেকেন্ড প্রসিডিওরটা ফলো করাটাই বেটার। এবার আমরা যে অপশনটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যারে। এখানে বাই ডিফল্ট যে অ্যারে অপশনটা আছে সেটা হলো রেক্ট্যাঙ্গুলার অ্যারে, এবং আরও দুরকম অ্যারে এখানে দেখতে পাবো। একটা হলো পাথ অ্যারে আর একটা হলো পোলার অ্যারে। তো আমরা দেখব যে রেক্ট্যাঙ্গুলার বা এই পোলার অ্যারেগুলো কিভাবে কাজ করে। প্রথমে আমি একটা যে কোনো একটা অবজেক্ট এখানে ড্র করে নিচ্ছি। এবার আমি রেক্ট্যাঙ্গুলার অ্যারে অপশনটা নিলাম। কি বলছে দেখো, সিলেক্ট অবজেক্ট, অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। ওয়ান ফাউন্ড, অবজেক্ট সিলেকশন হয়ে গেছে। এখন কি করব, কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। দেখো এখানে বাই ডিফল্ট একটা অ্যারে এখানে ক্রিয়েট করেছে এবং তার ডাইরেকশনটা দেখো দেখাচ্ছে, একটা পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে আর একটা কিন্তু পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে। এবার আমি এখানে চুজ করতে পারি কতগুলো কলাম হবে। আমাদের এখানে কটা কলাম আছে, কলাম নাম্বার 1, কলাম নাম্বার 2, কলাম নাম্বার 3, কলাম নাম্বার 4। তো 4টে কলাম আছে এখানে দেখতে পাচ্ছ, 4। আমি যদি এটাকে চেঞ্জ করে 5 টাইপ করি এবং কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি, দেখো
5টা কলাম হয়ে গেল। বা আমি যদি চাই এটাকে 6 কলাম করতে পারি, 6 লিখে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করছি। দেখো এখানে কিন্তু 6 কলাম হয়ে গেছে, আর 3টে রো আছে, রো 1, রো 2 আর রো 3, 3টে রো এখানে আছে। আমি চাইলে এখানে 5টা রো যদি করি, দেখো আচ্ছা টাইপ করেছি, এবার কিবোর্ড থেকে ট্যাব প্রেস করছি, দেখো উপরের দিকে আরও উঠে গেল, 5টা রো এখানে হয়ে গেল। এবার আমি কি চাইছি, এবার আমি চাইছি যে এই যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, দুটো কলামের মধ্যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, সেটা একটু বাড়াতে চাইছি। এখানে কত আছে, 3.9399 আছে। তো আমি এটাকে চাইছি যে এটাকে 5 করতে। তো 5 টাইপ করে ট্যাব প্রেস করলাম, দেখো একটু বেড়ে গেল। এবং রোয়ের যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, সেটাকেও যদি আমি একটু বাড়াতে চাই, এটাকে আমি 7 টাইপ করে ট্যাব প্রেস করছি, দেখো এখানে অনেকটা বেড়ে গেল। তো এখানে 5টা রো আছে, কিন্তু 5টা এখানে দেখতে পাচ্ছি না, কারণ একটু ওপরে উঠে গেছে। এখন স্ক্রলটা একটু প্রবলেম করছে, যার জন্য আমরা 5টা পুরোটাই দেখতে পাচ্ছি না। ওকে, কোনো অসুবিধা নেই, আমরা কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে জুম আউট বা জুম ইন করতেই পারবো। তো জেনারেলি এই নাম, কলাম নাম্বার, রো নাম্বার আর কলামের যে সেন্টার টু সেন্টার হাইট, আর রোয়ের যে সেন্টার টু সেন্টার হাইট, আর কলামের যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, এগুলো আমরা জেনারেলি এডিট করি। আর এটা যদি হয়ে যায় তাহলে আমাকে এখানে ক্লোজ অ্যারেতে ক্লিক করতে হবে। তো দেখো এখানে আমরা যেরকম চেয়েছি সেরকম সেন্টার টু সেন্টার ডিস্টেন্স আর হাইটে কিন্তু এই অ্যারেটা হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা এটাকে এবার চাইছি একটা পোলার অ্যারে করতে। তো আমি এখানে আনডু করছি কন্ট্রোল জেড করে। এবার আমি কি করব, পোলার অ্যারে চুজ করব। পোলার অ্যারে, সিলেক্ট অবজেক্ট, অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এন্টার প্রেস করছি। এবার কি বলছে দেখো, স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ অ্যারে। সো যেহেতু এটা পোলার অ্যারে, তাই এটা সার্কুলার ডিস্ট্রিবিউশন হবে, এবং সার্কুলার ডিস্ট্রিবিউশনের জন্য এর সেন্টার এটা আমাকে চুজ করতে হবে। যদি কোনো স্পেসিফিক সেন্টার থাকে তাহলে আমি চুজ করব। আমি এখানে র্যান্ডামলি কোনো একটা পয়েন্ট চুজ করছি। দেখো চুজ করার সাথে সাথে এটা বাই ডিফল্ট একটা অ্যারে হয়ে গেছে, এবং এর আইটেম নাম্বার কত দেখো, 6। এটাকে আইটেম নাম্বার 6টা আইটেম হয়েছে, 1 2 3 4 5 6। তো আমি চাইলে এটাকে 10 আইটেম দিতে পারি, তাহলে সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা একটু ছোট হয়ে যাবে। 10 টাইপ করে আমি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করছি, দেখো 10টা হয়ে গেল। এবার রোটাকে যদি আমি চেঞ্জ করে 2 করি, দেখো কি হয়, এখানে কিন্তু দুটো রো হয়ে গেল, অর্থাৎ ডাবল হয়ে গেল। ওকে, এবং রোয়ের যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, এটাকে যদি আমি আর একটু বাড়িয়ে দিই, 3 আছে, আমি 5 টাইপ করে ট্যাপ করছি, দেখো একটু বেরিয়েছে, খুব বেশি হলো না, এটা আমি 7 টাইপ করছি, দেখো অনেকটা হলো। তো এইভাবে আমরা পোলার অ্যারেটাকেও করতে পারি। আমরা চাইলে অনেকগুলো রো করে আমরা এটাকে অ্যারেটাকে করতে পারি। সো আমি যদি 4 টাইপ করি, দেখো 4টে হয়ে যাবে এখানে। এটা হলো ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, আর এটা থার্ড রো, আর লাস্ট যেটা আছে এটা ফোর্থ রো। তোমরা বুঝতে পারছো কিভাবে পোলার অ্যারেটা কাজ করছে। আমি এখানে যে অ্যাঙ্গেলটা হয়েছে, এখানে 10টা আইটেম হয়েছে, 10টা আইটেম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা টোটালটা ক্লোজ হয়েছে। আমি চাইলে সেটাকে চেঞ্জ করতে পারি। আমি যদি 180 টাইপ করে কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করছি, দেখো এটা 180 হয়েছে। আমার মেন অবজেক্ট কিন্তু এইটা, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে 180 ডিগ্রি এখানে ঘুরেছে। এইভাবে আমরা অ্যারেটাকে
ইউজ করতে পারি। এবার একটা ইম্পর্টেন্ট অপশন তোমাদের দেখাবো, সেটা হলো দেখো আমি যখনই এর আগের দুটো ভিডিওতে ড্রয়িং দেখিয়েছি, যে কোনো ড্রয়িং যখন আমি করছি তখন সাপোজ আমি এখানে একটা লাইন অপশন নিয়েছি। এবার এই লাইনের যে এন্ড পয়েন্ট, সেই এন্ড পয়েন্ট থেকে আমি একটা সার্কেল ড্র করব। আমি এখানে একটা সার্কেল কমান্ডটা নিলাম। এবার এই এন্ড পয়েন্ট থেকে আমি সার্কেলটা ড্র করব। আমি যখনই সার্কেল কমান্ড নেওয়ার পরে কার্সারটাকে এই পয়েন্টে নিয়ে গেছি, দেখো গ্রিন কালারের একটা স্কোয়ার এখানে দেখা যাচ্ছে। ওকে, এবার দেখো আমি যখন কার্সারটাকে একটু কাছাকাছি আনলাম, মিডিল পয়েন্টের কাছাকাছি, তখন একটা ট্রায়াঙ্গেল চলে আসলো। আবার যখন আমি কার্সারটাকে আরও এদিকে নিয়ে আসছি, তখন এই পয়েন্টে একটা স্কোয়ার দেখা যাচ্ছে। এটা কেন হচ্ছে? আমি কি চাইছি? আমি চাইছি এই লাইনের এক্স্যাক্টলি যে এন্ড পয়েন্ট, সেই পয়েন্টে একটা সার্কেল ড্র করতে, যার সেন্টার হবে এই লাইনের এন্ড পয়েন্ট। তো এই যে গ্রিন সাইনটা তুমি দেখতে পাচ্ছ, স্কোয়ার বা ট্রায়াঙ্গেল, এটাকে বলা হয় অবজেক্ট স্ন্যাপ। দেখো যখন ট্রায়াঙ্গেলটা শো করছে তখন কি স্ক্রিনে মিড পয়েন্ট অপশনটা দেখাচ্ছে, যখন এখানে স্কোয়ারটা শো করছে তখন কিবোর্ডে এন্ড পয়েন্ট অপশনটা দেখাচ্ছে। এগুলোকে বলা হয় অবজেক্ট স্ন্যাপ। স্ন্যাপ মানে কি? স্ন্যাপ মানে তুমি বলতে পারো একটা পার্টিকুলার পয়েন্ট। এবং অবজেক্ট স্ন্যাপ কেন বলছি? কারণ এই অবজেক্টের পার্টিকুলার পয়েন্ট, এই অবজেক্টের পার্টিকুলার পয়েন্ট কি কি হতে পারে? দুটো এন্ড পয়েন্ট হতে পারে বা মিড পয়েন্ট হতে পারে। একটা সার্কেলের পার্টিকুলার পয়েন্ট কি হতে পারে? সার্কেলের সেন্টার হতে পারে, সার্কেলের অন্য কোনো স্পেসিফিক পয়েন্টও হতে পারে, আমরা সেগুলো দেখব। তো এই যে অবজেক্ট স্ন্যাপ, এই অবজেক্ট স্ন্যাপ আমাদের হেল্প করে এক্স্যাক্টলি এই এন্ড পয়েন্টটাকে ক্যাচ করার জন্য। এটা ঠিক ম্যাগনেটের মতো কাজ করে। আমি যদি এইখানে ক্লিক করি ঠিক এই পজিশনে, এবং যখন আমি এখানে ক্লিক করব তখন যদি এই অবজেক্ট স্ন্যাপ দেখা যায়, তাহলে কম্পিউটার সেই পয়েন্টে কিন্তু ক্যাচ করে নেবে। অর্থাৎ এখন কিন্তু আমি যদি এখানে স্ক্রিনের এই পজিশনে ক্লিক করি, আমি একটু বড় করে দেখাই, আমি যদি স্ক্রিনের এই পজিশনে ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি কম্পিউটার এই মিড পয়েন্টটাকে ক্যাচ করে নেবে। আমি যদি এইখানে ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি কম্পিউটার এই এন্ড পয়েন্টকে ক্যাচ করে নেবে, এইখানের কোনো পয়েন্ট কিন্তু নেবে না। আমি যদি এখানে ক্লিক করি, দেখো আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই পার্টিকুলার পয়েন্টই নেবে, যেখানে আমি ক্লিক করছি সেই পয়েন্টই নেবে। এখানে কিন্তু কোনো মিড পয়েন্ট বা লাইনের এন্ড পয়েন্ট নেবে না, কারণ এখানে কিন্তু কোনো মিড পয়েন্ট বা এন্ড পয়েন্ট কিছু কিন্তু শো করছে না, এখানে কিন্তু কিছুই শো করছে না। দেখো এত কাছে নিয়ে যাচ্ছি পয়েন্টের, এই লাইনের এন্ড পয়েন্টের এত কাছে আমি নিয়ে যাচ্ছি, তবুও কিন্তু এখানে কিছুই শো করছে না, অর্থাৎ এই পার্টিকুলার পয়েন্টটা কিন্তু নিয়ে নেবে। দেখো আমি ক্লিক করছি এখানে, দেখো এখান থেকে কিন্তু শুরু হচ্ছে ড্রয়িংটা, কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে, অর্থাৎ সার্কেলের সেন্টারটা কিন্তু এটাই। কিন্তু আমি দেখো আমি যদি এইখানে ক্লিক করি, এইখানে ক্লিক করি, তাহলে দেখো সার্কেলের সেন্টার কোথায় হবে? সার্কেলের সেন্টার কিন্তু লাইনের এন্ড পয়েন্টে হবে। দেখো লাইনের এন্ড পয়েন্ট হয়ে গেছে। তো এটাকে বলা হয় অবজেক্ট স্ন্যাপ। এগুলো হেল্প করে আমাদেরকে এক্স্যাক্টলি পয়েন্টটাকে ক্যাচ করার জন্য। এর যে সেটিংসটা আছে সেটা হলো এটা, এখানে স্ন্যাপ কার্সার টু 2D রেফারেন্স পয়েন্ট, তারপর দেখো অবজেক্ট স্ন্যাপ অর্থাৎ ও স্ন্যাপ, OSNAP, ও স্ন্যাপ, ব্র্যাকেটে কি লেখা আছে দেখো F3, অর্থাৎ কিবোর্ড থেকে F3 বাটন প্রেস করলে কিন্তু এই অবজেক্ট স্ন্যাপ অন বা অফ আমরা করতে পারবো বা অপারেট করতে পারবো। এখানে যদি আমি এটাকে ক্লিক করে দিই, দেখো এটা অফ হয়ে গেল, এখানে দেখো ও স্ন্যাপ অফ দেখাচ্ছে। আবার যদি আমি এটাকে ক্লিক করি, আবার দেখো ও স্ন্যাপ অন দেখাচ্ছে। অবজেক্ট স্ন্যাপ, ও মিনস অবজেক্ট অ্যান্ড স্ন্যাপ,
ও স্ন্যাপ অন হয়ে গেল। আবার যদি ক্লিক করি অবজেক্ট স্ন্যাপ অফ হয়ে গেল। তো একটু আগে যেমন দেখাচ্ছিলাম যে তোমাদের গ্রিন কালারের অবজেক্ট স্ন্যাপ ট্রায়াঙ্গেল বা রেক্ট্যাঙ্গেল স্কোয়ার ইউজ করে দেখাচ্ছে কম্পিউটার, এখন কিন্তু আর দেখাবে না, কারণ এটা অফ হয়ে আছে। এবার দেখো আমি এখানে যদি একটা সার্কেল ড্র করতে চাই, আমি যদি এই পয়েন্টের ওপরেই ক্লিক করি তাহলেও দেখো কিন্তু এক্স্যাক্টলি এই পয়েন্টে ক্যাচ করবে না। দেখো আমি এক্স্যাক্টলি এই পয়েন্টের ওপরে ক্লিক করছি এবং এই সার্কেলটা ড্র করছি। ওকে, তো সার্কেলটাকে আমি ডিলিট করি, এটা বেটার হয় আমি কোনো লাইন ড্র করি, তাহলে বুঝতে পারবে। এখানে আমি এই পয়েন্ট থেকেই আমি লাইন ড্র করতে চাইছি, এই এন্ড পয়েন্ট থেকে। তো এখানে আমি ক্লিক করলাম, করে আমি একটা লাইন ড্র করলাম, কিবোর্ড থেকে এস্কেপ প্রেস করছি। এবার আমি যদি এটাকে জুম ইন করি তাহলে দেখো এটা কিন্তু এক্স্যাক্টলি এই পয়েন্টটা কিন্তু ক্যাচ করেনি। ওকে, আমাদের দেখে মনে হচ্ছে হয়তো এন্ড পয়েন্টেই শুরু হয়েছে, কিন্তু তুমি জুম ইন করলে দেখবে এটা কিন্তু এন্ড পয়েন্টে শুরু হয়নি। ওকে, তো আমাকে এক্স্যাক্টলি এন্ড পয়েন্টটা ক্যাচ করার জন্য কি করতে হবে, এই অবজেক্ট স্ন্যাপকে ইউজ করতে হবে। তো আমি প্রথমে অবজেক্ট স্ন্যাপটা অন করে দিচ্ছি, এবার আমি লাইন কমান্ডটা নিচ্ছি এবং এখানে আমি যে কোনো জায়গায় যখনই আমি দেখতে পাবো যে এই রেক্ট্যাঙ্গেলটা শো করছে তখন আমি ক্লিক করে দেবো, তাহলে এক্স্যাক্টলি এই পয়েন্টটাই কিন্তু ক্যাচ করবে। ওকে, কিবোর্ড থেকে আমি এন্টার প্রেস করছি। এবার দেখো তুমি যতই জুম ইন করো তুমি এক্স্যাক্টলি দেখতে পাবে যে ওই পয়েন্টটাই কিন্তু নিয়েছে, এন্ড পয়েন্টটাকেই কিন্তু ক্যাচ করেছে কম্পিউটার। তো এটাই হলো অবজেক্ট স্ন্যাপ। এবার আসি এই অবজেক্ট স্ন্যাপ কত রকমের হতে পারে সেটা। এখানে আমি একটা লাইন ড্র করছি, আমি একটা সার্কেল ড্র করছি। এবার আমি দেখি যে এই কি কি অবজেক্ট স্ন্যাপ আমাকে দেখাচ্ছে। এটা এন্ড পয়েন্ট দেখাচ্ছে, মিড পয়েন্ট দেখাচ্ছে, এন্ড পয়েন্ট দেখাচ্ছে, বা এখানে আমি যে ধরুন কিবোর্ড সার্কেলের কাছে নিয়ে যাচ্ছি তখন এখানে প্লাস সাইন দিয়ে গ্রিন কালারের সেন্টারটাও কিন্তু দেখাচ্ছে। তো এগুলো আমাকে দেখাচ্ছে। তো আর কি কি অপশন আছে এখানে, কিবোর্ড থেকে এস্কেপ প্রেস করছি, আর কি কি অপশন আছে ও স্ন্যাপের এখানে সেটা দেখার জন্য এখানে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে দেখো এখানে আরো অপশন আছে, কিন্তু এই তিনটে অপশনের আগে কিন্তু চেক মার্ক দেওয়া আছে। দেখো এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার পয়েন্ট, এই তিনটে অপশনের আগেই কিন্তু চেক মার্ক দেওয়া আছে, বাকিগুলোর উপরে কিন্তু চেক মার্ক দেওয়া নেই। তো চেক মার্ক যেহেতু দেওয়া নেই সেহেতু আমরা কিন্তু সেগুলোকে পাবো না। তো সেগুলোকে পেতে গেলে আমাকে সেগুলোকে চেক মার্ক দিতে হবে বা অন করতে হবে। সেটা কিভাবে করে সেটা আমি দেখাচ্ছি। তো তার আগে বলে নিই যে ধরো আমি এই লাইনের উপরে আমি এখান থেকে একটা লাইন ড্র করতে চাইছি যেটা হবে এক্স্যাক্টলি এর পারপেন্ডিকুলার। তো আমি ঠিক এইভাবে একটা লাইন ড্র করতে চাইছি যেখানে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র হবে, কিন্তু এই পারপেন্ডিকুলার লাইন ড্র করতে গেলে আমাকে এখানে ক্লিক করতে হবে। কিন্তু আমি যদি এখানে ক্লিক করি দেখো কি হয় যে মিড পয়েন্টটা ক্যাচ করে নিল, আমি কিন্তু এক্স্যাক্টলি এই লাইনটাকে ড্র করতে পারছি না। ওকে, তো সেটা কিভাবে করব, তো সেটা করার জন্য আমাকে পারপেন্ডিকুলার যে অপশন স্ন্যাপের সেটাকে অন করে রাখতে হবে। তো প্রথমে লাইনটা ডিলিট করে দিচ্ছি। তো এটাকে কিভাবে অপশনটাকে অন করে দেখো, রাইট ক্লিক করছি, এখানে আছে অবজেক্ট স্ন্যাপ সেটিং। এই সেটিংয়ে যখন যাব তখন ড্রাফটিং সেটিং বলে যে ডায়লগ বক্স খুলে গেছে, এর মধ্যে একটা আলাদা যে ট্যাব আছে 3 নম্বর ট্যাব অবজেক্ট স্ন্যাপ। তো এই অবজেক্ট স্ন্যাপে আমরা এখানে এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট অ্যান্ড সেন্টার পয়েন্ট এই তিনটে অপশন অন আছে। এবার আমরা কি করব, এখানে পারপেন্ডিকুলারটাকে অন করে দেব। এবার আমি এখানে ওকে করব। এবার দেখো আমি এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করতে চাইছি, পারপেন্ডিকুলার দেখো এবার একটা পারপেন্ডিকুলারের অপশন কিন্তু এখানে দেখাচ্ছে গ্রিন কালারে। এখন কিন্তু আর মিড পয়েন্ট অপশনটা দেখাচ্ছে, কিন্তু যতটা মিড পয়েন্টের কাছে নিয়ে যাব তখন দেখাচ্ছে, তাছাড়া কিন্তু একটা পারপেন্ডিকুলার অপশন এখানে আসছে। কিন্তু একটু আগে দেখছিলাম আমি এখানে ক্লিক করছিলাম কিন্তু মিড পয়েন্ট ক্যাচ করে নিচ্ছিল। তো আমি এখানে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করতে চাই দেখো করতে পারছি। ওকে, তো আমরা যে অপশনগুলো চাইছি সেগুলোকে অন করে রাখতে হবে। এখানে এই অপশনের উপরে গিয়ে অবজেক্ট স্ন্যাপ অপশনের উপরে গিয়ে রাইট ক্লিক করে অবজেক্ট স্ন্যাপ সেটিংয়ে যাব,
গিয়ে এখানে যেগুলো চাইছি সেগুলো আমি অন করে রাখবো, তাহলে কিন্তু আমি এখানে কাজ করতে পারবো। এবার সাপোজ আমি আমার নিজের সুবিধার জন্য আমি সবগুলোকে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট অল টাইপ করলেই এগুলো সব সিলেক্ট হয়ে যাবে, আর ক্লিয়ার অল করলে সব ক্লিয়ার হয়ে যাবে। তো আমি সিলেক্ট অল করে রাখলাম, যে যখন যেটা চাইবো তখন সেটাকে নিয়ে যেন কাজ করতে পারি। এবার আমি ওকে করে দিচ্ছি, সমস্ত অবজেক্ট স্ন্যাপ অন আছে। এবার সাপোজ আমি কোনো একটা ড্রয়িং আমি করতে চাইছি। এই ড্রয়িংটা করতে গেলে দেখো আমি এখানে এন্ড পয়েন্ট চাইছি, এন্ড পয়েন্ট পাবো, বা এখানে পার্টিকুলার কোনো পয়েন্ট পাবো, বা আমি সমস্ত কিছু অপশানই এখানে পেয়ে যাব। কিন্তু প্রবলেম কি? প্রবলেম হলো সাপোজ একটা ড্রয়িং আছে, ধরো কোনো ক্লামজি কোনো ড্রয়িং আছে যেখানে প্রচুর অবজেক্ট আছে, সেখানে আমাকে কাজ করতে হবে। তখন আমি যদি সমস্ত অপশান অন করে রাখি, তখন কিন্তু আমি যে অপশানটা চাইছি সেই অপশানটা ছাড়াও আরও বাকি অপশানগুলো যেগুলো আননেসেসারি, আমার সেই মুহূর্তে দরকার নেই, সেই অপশানগুলো আমাকে শো করছে অবজেক্ট স্ন্যাপ। তখন কিন্তু ড্রয়িং করতে আমাদের প্রবলেম হবে। তো সেই জন্য এখানে আরও একটা সেটিং আছে, যেটা হলো কি করব, আমরা প্রথমে কি করব, এই সমস্ত অপশানগুলো অন না রেখে আমরা স্পেসিফিক কিছু অপশান অন রাখবো, যেগুলো আমাদের বিশেষভাবে প্রয়োজন সেগুলোই অন রাখবো। ক্লিয়ার অল করছি, এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার বা পারপেন্ডিকুলার, এই চারটে অপশান আমি অন রাখছি। বাকিগুলো কিন্তু আমি অন রাখছি না, বাকিগুলো অফ আছে, আমি বা পারপেন্ডিকুলারকেও আমি অফ করে দিচ্ছি, বা মিড পয়েন্টকে আমি অফ করে দিচ্ছি। আমি কি অন রাখলাম? এন্ড পয়েন্ট, সেন্টার পয়েন্ট, এই দুটোকে আমি অন রেখেছি। এবার সাপোজ কোনো ড্রয়িং আমি করতে যাচ্ছি। এবার ড্রয়িংয়ে আমি এই লাইনের মিড পয়েন্ট থেকে এই লাইনের মিড পয়েন্ট পর্যন্ত অ্যাড করব, একটা লাইন ড্র করব। কিন্তু এই মুহূর্তে আমার কিন্তু মিড পয়েন্ট অপশানটা অফ আছে। দেখো আমি কিন্তু এন্ড পয়েন্ট ছাড়া আর কিছুই কিন্তু এখানে পাচ্ছি না। তো এই অবস্থায় আমি কিভাবে মিড পয়েন্টটাকে নিতে পারি? দেখো, কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমি রাইট ক্লিক করব। কিবোর্ড থেকে শিফট প্রেস করে রাইট ক্লিক করব। দেখো অবজেক্ট স্ন্যাপের যে অপশানগুলো আমি দেখেছি একটু আগে, সমস্ত অপশানে কিন্তু এখানে দেখাচ্ছে, বা তার থেকে বেশি কিছু অপশান এখানে তুমি পাবে। তো এই অপশানটাকে বলা হয় টেম্পোরারি অবজেক্ট স্ন্যাপ। তো টেম্পোরারি অবজেক্ট স্ন্যাপ অন করার জন্য তোমাকে কি করতে হবে? কিবোর্ড থেকে শিফট প্রেস করে মাউস থেকে রাইট ক্লিক করে তারপরে শিফট কিটাকে ছাড়তে হবে। তো এখানে দেখছো আমি এখানে মিড পয়েন্ট অপশানটা দেখতে পাচ্ছি, এখানে আমি এখানে ক্লিক করতে পারি মিড পয়েন্ট অপশানে, অথবা এই যে এম এর নিচে আন্ডারলাইন আছে, তাই কিবোর্ড থেকে আমি এম টাইপ করতে পারি। ওকে, আইদার আমি মাউস দিয়ে এই মিড পয়েন্টটাকে সিলেক্ট করতে পারি, এখানে চুজ করতে পারি, ক্লিক করতে পারি, অথবা কিবোর্ড থেকে এম টাইপ করতে পারি। তাহলে কিন্তু আমার মিড পয়েন্ট অপশানটা পার্টিকুলার এই অপারেশনের জন্য বা একবারের জন্য আসবে। দেখো নিয়েছি। এবার দেখো কিন্তু মিড পয়েন্টটা দেখাচ্ছে, এন্ড পয়েন্ট কিন্তু এখন আর দেখাচ্ছে না, বা সেন্টার যেটা অন করা ছিল, সার্কেলের সেন্টার বা লাইনের যে এন্ড পয়েন্ট সেগুলো কিন্তু, যেগুলো অন করা ছিল সেগুলো কিন্তু দেখাচ্ছে না। এখন শুধুমাত্র আমি যেটা চুজ করেছি শুধু সেইটাই দেখাচ্ছে। ওকে, এবার আমি মিড পয়েন্টে ক্লিক করলাম। দেখো আমি বলেছি পার্টিকুলার একটা অপারেশনের জন্য এটা হবে। আমি যখনই ক্লিক করেছি অপারেশনটা কিন্তু এখন ইনভ্যালিড হয়ে গেছে। এখন কিন্তু আবার আর মিড পয়েন্ট দেখাবে না, এখন কিন্তু যেগুলো বাই ডিফল্ট সেটিং করা আছে এন্ড পয়েন্ট অথবা সার্কেলের সেন্টার সেগুলো কিন্তু দেখাচ্ছে। এবার আমি কি করব? এই লাইনের যে এন্ড পয়েন্ট হবে সেটা হবে এই সার্কেলের কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট মানে চারটে কোয়াড্রেন্ট আছে, এই এক্স্যাক্টলি 90 ডিগ্রিতে বা 180 বা 270 বা 0 ডিগ্রিতে যে পয়েন্ট চারটে, এটাকে বলা হয় কোয়াড্রেন্ট। তো সার্কেলের একটা এই কোয়াড্রেন্টটাকে আমি চুজ করতে চাইছি। তাহলে কি করব? আমার এখানে কোয়াড্রেন্ট অপশনটা অন করা নেই, অফ করা আছে, তাই আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করলাম,
রাইট ক্লিক করলাম, এবার শিফটটা ছাড়লাম। এবার দেখো এখানে আছে কোয়াড্রেন্ট, কিউ কিউ টাইপ করতে পারি কিবোর্ড থেকে, অথবা এখান থেকে কোয়াড্রেন্টটাকে সিলেক্ট করতে পারি। যেই সিলেক্ট করলাম এখানে এই 4টে কোয়াড্রেন্ট কিন্তু আমাকে সার্কেলের কোয়াড্রেন্ট 4টে কিন্তু দেখাচ্ছে। তো আমি এই কোয়াড্রেন্টটা চাইছি, এখানে ক্লিক করলাম, ব্যাস আমার অবজেক্টটা ড্র হয়ে গেছে। দেখো এটাকে বলা হয় টেম্পোরারি অবজেক্ট স্ন্যাপ, যেটাকে ইউজ করতে গেলে তোমাকে কোনো একটা অপারেশনের ভেতরে যখন থাকবে, কোনো একটা কমান্ড যখন কল করবে, তার মধ্যে যখন কাজ করবে, তখন তোমাকে বিশেষ করে ড্রয়িং টুলবার, তো তোমাকে যেটা করতে হবে কিবোর্ড থেকে শিফট প্রেস করে মাউসের রাইট ক্লিক প্রেস করবে, তাহলে কিন্তু অবজেক্ট স্ন্যাপের অপশানগুলো চলে আসবে এবং পার্টিকুলার একটা অপারেশনের জন্য সেটা কিন্তু ভ্যালিড। তারপরে আবার যখন চাইবে আবার শিফট প্রেস করে রাইট ক্লিক করতে হবে। এইভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। এবার একটা অপশান নিয়ে কথা বলবো, সেটা হলো পয়েন্ট। আমরা পার্টিকুলার কোনো পয়েন্ট ড্র করতে পারি। একটা এখানে যে ড্রয়িং টুলবারগুলো আছে সেগুলোতে আমরা জেনারেলি কোনো লাইন, স্ট্রেট লাইন বা কার্ভ লাইনই আমরা ড্র করতে পারবো, কিন্তু পার্টিকুলার যদি একটা পয়েন্ট চাই, সেই পয়েন্ট কিন্তু আমি এখানে ড্র করতে পারবো না। তো পয়েন্ট ড্র করার জন্য যে কমান্ড, সেটা হলো POINT, পয়েন্ট। পয়েন্ট টাইপ করেছি, দেখো অটোমেটিক্যালি স্ক্রিনে দেখা যাচ্ছে। এবার আমি এন্টার প্রেস করব। এবার স্পেসিফাই এ পয়েন্ট, পয়েন্টটাকে স্পেসিফাই করলাম, দেখো একটা পয়েন্ট হয়ে গেল। আমি আবার একটা পয়েন্ট ড্র করতে চাইছি, এবার কি করব, এবার আর কিন্তু যেহেতু আমি একবার পয়েন্ট কমান্ডটাকে নিয়েছি এবং নেক্সট টাইম আমি আবার পয়েন্ট কমান্ডটাকে নিতে চাইছি, তখন আমি কি করব, কিবোর্ড থেকে আমি স্পেস বার বা এন্টার প্রেস করব। ওকে, কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করেছি, তো আবার পয়েন্ট কমান্ডটা চলে এসেছে। আমি আবার টাইপ করছি, দেখো এটা কিন্তু চলে এসেছে। তো এই যে পয়েন্ট, এটার কোনো থিকনেস নেই, পার্টিকুলার শুধু একটা পয়েন্ট। ওকে, তো এই পয়েন্টটাকে জাস্ট একটা ডট দেখা যাচ্ছে, এটা স্টাইলটাকেও আমরা চেঞ্জ করতে পারি। সেটা চেঞ্জ করার জন্য, দেখার সুবিধার জন্য আমরা স্টাইল চেঞ্জ করতে পারি। সেটার জন্য আমাকে কি করতে হবে, পি টাইপ প্রেস করতে হবে। দেখো আমি PT টাইপ করেছি কিবোর্ড থেকে, অটোমেটিক্যালি YPE অটোমেটিক্যালি চলে এসছে, অর্থাৎ পি টাইপ যেটা, অর্থাৎ পয়েন্ট টাইপ কমান্ডটা অটোমেটিক চলে এসছে। তো আমি এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি, দেখো পয়েন্ট স্টাইল বলে একটা ডায়লগ বক্স এসেছে। এখানে আমি যে কোনো একটা পয়েন্ট স্টাইল আমি চুজ করব। সাপোজ আমি এই ক্রসটাকে আমি চুজ করছি এবং এর যে সাইজ সেটাকে আমি এটাই রাখছি বাই ডিফল্ট যা আছে। আমি যদি এখানে ওকে করে দিই, দেখো এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ওকে, আমি যদি আবার পয়েন্ট স্টাইলটাকে চেঞ্জ করি, আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি, যেহেতু লাস্ট কমান্ড ছিল পয়েন্ট স্টাইল, আমি অন্য কোনো একটা পয়েন্ট স্টাইল চুজ করছি, যেমন এটাকে চুজ করলাম, ওকে করলাম, দেখো এটা চলে এসেছে। এবার আমি যদি চাই যে এই দুটো পয়েন্টের মধ্যে আমি একটা লাইন ড্র করব, কিভাবে করব, তো লাইন কমান্ডটাকে নিলাম, কিন্তু পয়েন্টটাকে কল করার জন্য এটা তো কোনো লাইন নয় যে আমি এন্ড পয়েন্টটাকে কল করব, তো বা এটা কোনো সার্কেলের সেন্টারও নয় যে আমি সেন্টার পয়েন্টটাকে চুজ করব অবজেক্ট স্ন্যাপ হিসাবে। তো এই যে পয়েন্টটাকে চুজ করার জন্য জেনারেলি যে অপশনটা আছে, আমি টেম্পোরারি অবজেক্ট স্ন্যাপ ইউজ করছি, কিবোর্ড থেকে শিফট প্রেস করে রাইট ক্লিক করছি। জেনারেলি যেটা আছে সেটা হলো নোড, NODE, নোড। এটাই হলো এই পয়েন্টটাকে ক্যাচ করার অপশন। এখানে আমি কিবোর্ড থেকে D টাইপ করে এন্টার করতে পারি, অথবা এখানে মাউসের সাহায্যে নোডটাকে সিলেক্ট করতে পারি। আমি কিবোর্ড থেকে D টাইপ করছি, দেখো এবার কিন্তু এই সাইনটা চলে এসেছে, নোড। এই নোডটাকে ক্লিক করলাম, একবার হলো। আবার আমাকে টেম্পোরারি অবজেক্ট স্ন্যাপে যেতে হবে, শিফট ক্লিক করে রাইট ক্লিক করলাম, কিবোর্ড থেকে D টাইপ করলাম, ক্লিক করলাম, দেখো লাইনটা কিন্তু ওই দুটো পয়েন্টের মধ্যে হয়ে গেছে। ওকে, আমি পয়েন্ট দুটো যদি সিলেক্ট করে আমি ডিলিট করে দিই,
দেখতে পাবে যে এক্স্যাক্টলি ওই পয়েন্ট দুটোতেই কিন্তু লাইনটা ড্র হয়েছে। তো কোনো পার্টিকুলার নোডকে, কোনো পার্টিকুলার পয়েন্টকে সিলেক্ট করার জন্য যে অবজেক্ট স্ন্যাপ আছে সেটা হলো নোড। এই দেখো এই নোড। তো এমন কিছু অবজেক্ট স্ন্যাপ আছে যেগুলো আমাদের মাঝে মাঝে দরকার হয়, সবসময় দরকার হয় না। তো সেগুলোর জন্য আমরা জেনারেলি কি করি, টেম্পোরারি অবজেক্ট স্ন্যাপ নিয়েই কাজ করি। যেমন নোড আছে, ইন্টারসেকশন আছে, পারপেন্ডিকুলার আছে, ট্যানজেন্ট আছে। এইগুলো জেনারেলি আমাদের সবসময় কাজে লাগে না, তাই আমরা এগুলোকে অন করে না রাখাই ভালো। তো যখন দরকার হবে তখন টেম্পোরারি অবজেক্ট স্ন্যাপ হিসাবে কিবোর্ড থেকে শিফট ক্লিক করে, মাউস থেকে রাইট ক্লিক করে অবজেক্ট স্ন্যাপটা নিয়ে নেবে। এটা একটা খুব ইউজফুল কমান্ড, অবজেক্ট স্ন্যাপ। সিভিল ইঞ্জিনিয়াররা যখন ড্রয়িং করে তখন এই অবজেক্ট স্ন্যাপ অপশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এ পর্যন্ত আমরা যা শিখলাম সেগুলো একটা প্ল্যান ড্র করার জন্য যথেষ্ট। আমরা ধীরে ধীরে শিখব কিভাবে একটা বিল্ডিং প্ল্যানকে ড্র করা হয়। এখানে আরো একটা অপশন আছে যেটা হলো লেয়ার। এই লেয়ার নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করব। তো এখন দেখা যাক যে আমি যদি একটা প্ল্যান ড্র করতে চাই তাহলে আমি কিভাবে করব। প্রথমেই বলে রাখি, আমাকে কিন্তু অর্থ মোডটা অন করে দিতে হবে, কারণ আমি শুধু ভার্টিক্যাল আর হরাইজন্টাল লাইনই ড্র করব। লাইন কমান্ডটা নিচ্ছি, স্পেসিফাই কোন একটা পয়েন্ট চুজ করতে বলছে। তো আমি এখানে যদি সাপোজ একটা রুম আমি ড্র করতে চাইছি এবং রুমের ডাইমেনশন যেটা হবে সেটা সাপোজ 3 মিটার বাই 2.5 মিটার। ওকে, কিন্তু আমাকে কিন্তু এখানে 3 মিটার আর 2.5 মিটারে ইনপুট দিলে হবে না, কারণ সিভিল ইঞ্জিনিয়াররা সবসময় মিলিমিটারে ড্রয়িং করে, সমস্ত ডাইমেনশন কিন্তু মিলিমিটারে হবে। তাই আমাকে কত ইনপুট দিতে হবে, আমাকে 3 মিটারকে কনভার্ট করতে হবে কত মিলিমিটারে। তো 1 মিটার সমান 1000 মিলিমিটার, তাহলে 3 মিটার সমান 3000 মিলিমিটার। তো আমাকে এখানে 3000 ইনপুট দিতে হবে। তো প্রথমে আমি এখানে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, করে আমি ভার্টিক্যালি এখানে লাইনটাকে ড্র করছি। ভার্টিক্যাল 3 মিটার ডিস্টেন্স হবে, ইনার টু ইনার ডিস্টেন্স ওয়ালের। তাহলে আমি এখানে কি করব, কিবোর্ড থেকে 3000 টাইপ করেছি, এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। দেখো আমার লাইনটা কিন্তু ড্র হয়ে গেছে, 3000 মিলিমিটারের একটা লাইন ড্র হয়েছে। কিন্তু আমি কিবোর্ড থেকে যদি এটাকে স্ক্রল ডাউন করি, কিছুতেই দেখো একটা পার্টিকুলার লিমিট পর্যন্ত স্ক্রল ডাউন হচ্ছে, আর হচ্ছে না। ওকে, তো আমাকে কি করে নিতে হবে, আমাকে এটাকে পুরোটা স্ক্রিনের মধ্যে আনতে হবে, না হলে কিন্তু আমি ড্রয়িং করতে পারবো না। ওকে, তো এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি এই কমান্ড থেকে, এসকেপ বাটন প্রেস করে। এবার যে কমান্ডটা আমি ইউজ করব সেটা হলো জুম। জুম নিয়ে ডিটেলসে একটা ভিডিও পরে কোনো ভিডিওতে আমি আলোচনা করব। এখন যেটুকু স্পেসিফিক্যালি দরকার, যেটা সব থেকে বেশি কাজে লাগে সিভিল ইঞ্জিনিয়ারদের, শুধু সেইটুকু আমি এখন বলছি। জুম কমান্ডার কল করার জন্য এখানে কোনো টুলবার নেই। টুলবার তুমি ইচ্ছে করলে এখানে অ্যাড করতেই পারো। তো কি করে টুলবার অ্যাড করা হয় সেগুলো আমি পরে এগুলো নিয়ে আলোচনা করে দেবে। তো এখন আমি জাস্ট কিবোর্ড থেকে জুম কমান্ডটাকে কল করে আমি কাজ করছি। তো জুম কমান্ডকে কল করার জন্য আমাকে কি করতে হবে, কিবোর্ড থেকে জেড টাইপ করে এন্টার করতে হবে। দেখো জেড টাইপ করে আমি এন্টার করেছি। তো জুমের অনেক অপশন আছে, নিচে দেখতে পাচ্ছ অল, সেন্টার, ডাইনামিক, এক্সটেন্ড, প্রিভিয়াস, স্কেল, উইন্ডো, অবজেক্ট, এই অনেক অপশন এখানে আছে। তো এই অপশনগুলো কিভাবে কাজ করে সেগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। তো এখন যেটা করব সেটা হলো, আমার যেটা গোল সেটা হলো এই 3000 মিলিমিটারের যে লাইন সেটাকে আমাকে স্ক্রিনের মধ্যে আনতে হবে।
যেহেতু আমি জুম আউট করতে পারছি না। তো জুম অপশনের যে সাব অপশনগুলো আছে এগুলোর মধ্যে থেকে আমাকে যে অপশনটা চুজ করতে হবে সেটা হলো এক্সটেন্ড অপশন। আর এক্সটেন্ড অপশনের ইটা দেখো ব্লু কালারের আছে, তাই কিবোর্ড থেকে আমি ডাইরেক্টলি ই টাইপ করে এন্টার প্রেস করব। দেখো, অর্থাৎ তুমি এখানে যেটা করবে সেটা হলো জুম জেড এন্টার ই এন্টার। ওকে, জেড এন্টার ই এন্টার করলে তুমি জুম এক্সটেন্ড অপশনটা কাজ করবে। এবং জুম এক্সটেন্ডের কাজ হলো তুমি যত ড্রয়িং করেছো, তোমার স্ক্রিনে যত ড্রয়িং আছে পার্টিকুলার এই ফাইলের মধ্যে, সমস্ত ড্রয়িং তোমার ডিসপ্লেতে চলে আসবে। যেখানে যত ড্রয়িং তুমি করেছো একটা পেজে, সমস্ত ড্রয়িং তোমার ডিসপ্লেতে চলে আসবে। দেখো আমি এবার কিন্তু দেখো জুম এক্সটেন্ড কমান্ডটা একবার ইউজ করার পরে কিন্তু এটা আরো বেশি ছোট হচ্ছে। এবার দেখতে পাচ্ছ, প্রথমে কিন্তু এটা ছোট হতে চাইছিল না, স্ক্রিনটাকে জুম আউট হতে চাইছিল না, এবার কিন্তু আরো বেশি জুম আউট হচ্ছে। তো একবার এটা প্রথমে জুম এক্সটেন্ড কমান্ডটা ইউজ করে নিলে তুমি তোমার স্ক্রল করতে খুব সুবিধা হবে। এবার আমি কি করব, কিবোর্ড থেকে লাইন কমান্ড নিচ্ছি, এখানে এন্ড পয়েন্টটাকে চুজ করছি। অবজেক্ট স্ন্যাপ এখানে হেল্প করছে এন্ড পয়েন্ট ক্যাচ করার জন্য। এখানে আমাকে 2.5 মিটার অর্থাৎ 2500 টাইপ করে এন্টার করতে হবে, কারণ 2500 মিলিমিটার। ওকে, এবার ভার্টিক্যাল লাইনটা ড্র করবো 3000 এর। এবার যদি আমি সি টাইপ করে এন্টার করি তাহলে কিন্তু এখানে ট্রায়াঙ্গেল ফর্ম করবে, কারণ আমি এখান থেকে শুরু করেছিলাম। ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, আমি যদি সি টাইপ করে এন্টার করি এটা ক্রস করে দেবে এইখানে, কারণ আমি শুরু করেছি এখান থেকে। তো সি টাইপ করে এন্টার করলে কিন্তু আমি যেটা আগের ভিডিওতে দেখিয়েছি, সি টাইপ করে এন্টার করলে ক্লোজ পলিগন হয়ে যায়, সেটা কিন্তু এখানে কাজ হবে না। এখানে আমাকে কি করতে হবে, এখানে 2500 এন্টার করতে হবে। আরেকবার এন্টার করছি, কমান্ড থেকে বাইরে যাচ্ছি, ব্যাস এখানে একটা রুম কিন্তু হয়ে গেছে। রুমের ইনার টু ইনার ডিস্টেন্স সেটা কিন্তু হয়ে গেছে। এখানে আমরা এই যে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, যেটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এর এত কাছে এই ড্রয়িংটা করেছি, যার জন্য এটা একটু দেখতে প্রবলেম হচ্ছে। তো আমরা কি করি, এই ড্রয়িংটাকে এমন একটা জায়গায় শিফট করিয়ে নিই, তাহলে কিন্তু আমার ড্রয়িং করতে সুবিধা হবে। কারণ তখন কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, যেটা এই আইকনটাকে ইউসিএস আইকন বলা হয় এটাকে, এই ইউসিএস আইকন কিন্তু একদম কর্নারে থাকবে, এটা সুবিধা হবে আমাদের কাজ করতে। তাই এবার আমি কি করব, মুভ কমান্ডটা নিয়ে কাজ করব। মুভ কমান্ডটা নিয়েছি, উইন্ডো সিলেকশন করলাম, অবজেক্ট সিলেকশন হয়ে গেছে, 4টে 4 ফাউন্ড হয়েছে। কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এবার আমি একটা বেস পয়েন্ট চুজ করব, করে এটাকে আমি চাইছি এই কর্নারে আনতে, কিন্তু এখানে দেখো অর্থ অন করা আছে, তাই এটা হচ্ছে না। তো আমি এটাকে অর্থটাকে অফ করে দিই, করে দিয়ে এই কর্নারে এই জায়গায় আমি নিয়ে আসে আমি ক্লিক করে দিচ্ছি, ব্যাস। এবার আমি যখনই কাজ করব আমার এই ইউসেজ আইকন কিন্তু কর্নারেই পড়ে থাকবে, যেহেতু এটা অনেক দূরে আছে আর আমি এইখানে কাজ করছি, তাই ইউসেজ আইকন অনেক কর্নারে থাকবে, আমাদের ড্রয়িং করতে প্রবলেম হবে না। এবার কি করব, আমি ওয়াল থিকনেস দেব। ওয়াল থিকনেস কত, আমি যদি ফুল ব্রিক থিক ওয়াল থিকনেস দিই তাহলে ফুল ব্রিক থিক ওয়ালের থিকনেস হয় 250 মিলিমিটার। তো 250 মিলিমিটার আমাকে এখানে কি করতে হবে, আমি অফসেট ইউজ করব। এই যে অফসেট কমান্ডটা নিচ্ছি, 250 টাইপ করে আমি এন্টার প্রেস করছি। এবার দেখো এখানে অফসেট নিলাম, এখানে অফসেট নিলাম, এখানে অফসেট নিলাম, এখানে অফসেট নিলাম, ব্যাস আমাদের কিন্তু লাইন 4টে অর্থাৎ ওয়ালগুলো হয়ে গেছে। এবার কিবোর্ড থেকে এসকেপ বাটন অথবা এন্টার অথবা স্পেস বার, যে কোনো 3টের মধ্যে যে কোনো একটা আমি প্রেস করব। এবার এই লাইনগুলো কিন্তু জুড়তে হবে। এই লাইনগুলো জোড়ার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে এক্সটেন্ড কমান্ডটা নিতে হবে। এবার আরও একটা নতুন অপশন তোমরা শিখবে, সেটা হলো এক্সটেন্ড কমান্ডটা নেওয়ার পরে এখানে কি বলছে, সিলেক্ট অবজেক্ট। তোমরা জানো যে সিলেক্ট অবজেক্ট মানে যাকে এক্সটেন্ড করব সেটা নয়, যে পর্যন্ত এক্সটেন্ড করব অর্থাৎ বাউন্ডারি লাইন, সেটা প্রথমে সিলেক্ট করতে হবে। তো এটাকে সিলেক্ট করলাম,
সিলেক্ট হয়ে গেছে বাউন্ডারি লাইন, এন্টার প্রেস করলাম। এবার আমি কি করব, এটাকে এক্সটেন্ড করব, এটাকে এক্সটেন্ড করব। এখানে কিন্তু আর কোনো লাইন আমি এক্সটেন্ড করতে পারবো না। এ দুটো করতে পারবো, কিন্তু এ দুটো আমাদের দরকার নেই, যেহেতু এটা একটা আমরা ওয়াল করছি। তো আর কোনো লাইন আমি এখানে এক্সটেন্ড করতে পারবো না। কিন্তু আরও একটা নতুন অপশন আমি তোমাদের এখন শেখাচ্ছি, যেটা সাহায্যে আরও তাড়াতাড়ি তোমরা একবারই এক্সটেন্ড কমান্ড নিয়ে কাজ করতে পারবে। তো সেটার জন্য আমি কমান্ড থেকে বাইরে যাচ্ছি, এসকেপ করছি এবং কন্ট্রোল জেড করছি, যে আগের অবস্থায় ফিরে যাচ্ছি। এই অপশনটা হলো, এই যে এক্সটেন্ড কমান্ডটা নিলাম, নেওয়ার পরে আমি এখানে একটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আবার একটা রাইট ক্লিক করব। অথবা তুমি যেটা করতে পারো, এসকেপ করছি, এক্সটেন্ড কমান্ডটা নেওয়ার পরে তুমি এন্টার প্রেস করলে, এন্টার প্রেস করে তুমি এখন দেখতে পাচ্ছ এখানে কিছু অপশান আছে। এই অপশানগুলো আমি যদি রাইট ক্লিক করি, এগুলো আবার এখানে দেখতে পাবো, ফেন্স ক্রসিং, প্রজেক্ট এজ আন্ডু। তো এখানে এই যে এজ অপশান আছে, এজ অপশানটা আমি এখন ক্লিক করব। এজ অপশানে ক্লিক করলে নতুন অপশান খুলে যাবে। দেখো এখানে কি হচ্ছে, এক্সটেন্ড, নো এক্সটেন্ড। এটা বাই ডিফল্ট নো এক্সটেন্ড থাকে। তুমি যখন অটোক্যাডে নতুন কোনো ড্রয়িং করতে যাবে, তো বাই ডিফল্ট এটা নো এক্সটেন্ড অপশানে থাকে। যেটা বাই ডিফল্ট থাকে সেটা আমি এখন একটা করে দিচ্ছি, করে দিয়ে আমি তোমাদের এটা দেখাচ্ছি। তো নো এক্সটেন্ড করে দিয়েছি, যেটা বাই ডিফল্ট থাকে। এবার আমি এক্সটেন্ড কমান্ডটা নিচ্ছি, এন্টার প্রেস করছি, রাইট ক্লিক করলাম। এবার এই যে অপশানে যাব, ক্লিক করলেই দেখবে এখানে নো এক্সটেন্ড করা আছে, অর্থাৎ বাই ডিফল্ট যে নো এক্সটেন্ড কমান্ড সেটা এখানে আছে। এটাকে এক্সটেন্ড করতে হবে। এই এক্সটেন্ড কমান্ডটাকে অন করে রাখতে হবে। এক্সটেন্ড কমান্ডটাকে অন করে রাখলে কি হবে, এবার দেখো আমি এসকেপ করলাম। এবার এক্সটেন্ড কমান্ড নিচ্ছি। এবার আমি কোনো বাউন্ডারি লাইন সিলেক্ট আমি করব না, কোনো বাউন্ডারি লাইনই আমি সিলেক্ট করব না। আমি কি করব, ডাইরেক্টলি এন্টার প্রেস করব। ডাইরেক্টলি এন্টার প্রেস করলাম। এবার আমি যে লাইনের ওপর সিলেক্ট করব, সেগুলো তার ফার্স্ট যে বাউন্ডারি লাইন পাবে সেই লাইন পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে, এক্সটেন্ড হয়ে যাবে। আমি কিন্তু একবারেই কাজটা করে নিতে পারি। যদি ওই এক্সটেন্ড অপশানটা অন থাকে, বাই ডিফল্ট এটা অফ থাকে, নো এক্সটেন্ড থাকে, তো তোমাদেরকে একবার ওটা অন করে নিতে হবে। একবার অন করে রাখলেই কিন্তু সবসময় এটা কাজ করবে। ব্যাপারটা যদি বুঝতে অসুবিধা হয়, আমি ডিটেলসে একটু বোঝাচ্ছি। এখানে কিছু বাউন্ডারি লাইন আমি ড্র করছি। এবার এখানে একটা অবজেক্ট আমি ড্র করছি। এবার আমি যেটা করব সেটা হলো এক্সটেন্ড কমান্ডটাকে অফ করে রাখছি, নো এক্সটেন্ড করে রাখছি। এবার দেখো কি হয়, এসকেপ করলাম। এবার এক্সটেন্ড কমান্ড নিলাম, এগুলো আমার বাউন্ডারি লাইন। তো আমি চাইছি এই লাইনটাকে এই বাউন্ডারি লাইন পর্যন্ত এক্সটেন্ড হবে। তো বাউন্ডারি লাইন সিলেক্ট করলাম, এন্টার প্রেস করছি। এবার যদি আমি ক্লিক করি, দেখো আমি করতে পারছি না, কারণ বাউন্ডারি লাইনটা কিন্তু একে ক্রস করেনি। যদি ক্রস করতো তাহলে কিন্তু এটা হতো। আমি আরেকভাবে দেখাই, এই লাইনটাকে ডিলিট করে দিই। এখানে আমি এই লাইনটাকে এতে দেখাই। এবার এক্সটেন্ড কমান্ড নিচ্ছি, এই লাইনটাকে বাউন্ডারি লাইন সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম। এবার অবজেক্টটাকে ক্লিক করলাম, দেখো এটা কিন্তু এক্সটেন্ড হয়ে গেল। ওকে, এসকেপ করছি। আমি আবার এক্সটেন্ড কমান্ড নিচ্ছি। এবার এই বাউন্ডারি লাইনটাকে সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম। এবার এটাকে যদি সিলেক্ট করি, এটা কিন্তু এই আমার অবজেক্টটা কিন্তু এক্সটেন্ড হবে না। তো এটাকে এক্সটেন্ড করার জন্য আমি চাইছি যে এই বাউন্ডারি লাইন এক্সটেন্ড না হওয়ার আগেই, বাউন্ডারি লাইন এই অবস্থাতেই আছে, এবার আমি এই লাইনটাকে এক্সটেন্ড করতে চাইছি। সেটা করার জন্য আমাকে এক্সটেন্ড অপশনটা অন করে রাখতে হবে। তো এক্সটেন্ড কমান্ডটা নিলাম,
এন্টার প্রেস করলাম, রাইট ক্লিক করলাম, এজ অপশানে যাচ্ছি, এক্সটেন্ড করে রাখছি, এজটাকে এক্সটেন্ড করে রাখলাম। এবার দেখো আমি এক্সটেন্ড কমান্ডটা নিচ্ছি, এবার জাস্ট একটা এন্টার প্রেস করব, এবার এই লাইনটাকে এক্সটেন্ড করব। যতবার এক্সটেন্ড করব ও ফার্স্ট বাউন্ডারি লাইন পর্যন্ত কিন্তু এক্সটেন্ড হয়ে যাবে। ওকে, এইভাবে আমি এখানে কিন্তু আমি এক্সটেন্ড করতে পারি এটাকে। আচ্ছা, এটাকে আবার এক্সটেন্ড করতে পারছি, কেন পারছি? আমি তো 3টে বাউন্ডারি লাইন এখানে ড্র করেছিলাম, ফার্স্ট এটা করেইছি, পরে আরও 3টে বাউন্ডারি লাইন ছিল, তো 3টে বাউন্ডারি লাইন পর্যন্ত কিন্তু এক্সটেন্ড হয়ে গেছে, কিন্তু তারপরেও এক্সটেন্ড হতে চাইছে। কেন চাইছে? কারণ এই যে লাইনটা আছে, এই যে লাইনটা আছে, এই লাইনটাকে এক্সটেন্ড করলে, এই দিকে এক্সটেন্ড করলে সেই লাইন পর্যন্ত এই লাইন এক্সটেন্ড হতে চাইছে। এটা আরও একবার এক্সটেন্ড হবে, আরও সামান্য কিছু এখানে এক্সটেন্ড হবে, কারণ এখানে এই যে ওপরে যে এই লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা এখানে এক্সটেন্ড করলে সেই লাইন পর্যন্ত এটা আরও একটু এক্সটেন্ড হতে চাইবে। তারপরে কিন্তু আর কোনো লাইন নেই, তাই আর এটাকে এক্সটেন্ড করা যাবে না। তো এই হলো এক্সটেন্ড অপশন বা ট্রিম অপশনের একটা অ্যাডভান্টেজ। তো এক্সটেন্ড বা ট্রিম অপশনের মধ্যে যে সাব অপশন আছে এজ, সেই সাব অপশনের মধ্যে যে এক্সটেন্ড অপশন আছে, সেই এক্সটেন্ড অপশন অন করে রাখলে কিন্তু এই অ্যাডভান্টেজটা পাওয়া যাবে। আমাদের কিন্তু এখানে একটা রুম হয়ে গেছে। এবার কি করব? এই রুমের এখানে আমি একটা মিড পয়েন্টে আমি একটা ডোর করতে চাইছি, একটা ডোর। তো প্রথমে কি করব, আমি এখানে দেখো মিড পয়েন্ট অপশনটা নেই, তো আমাকে টেম্পোরারি অবজেক্ট স্ন্যাপ ইউজ করতে হবে। শিফট প্রেস করে রাইট ক্লিক, এম টাইপ করলাম, মিড অপশন চলে এসছে। আবার শিফট প্রেস করে রাইট ক্লিক, এম টাইপ করলাম, মিড অপশন নিয়ে নিলাম, এন্টার টাইপ করছি। এবার আমি কেন এই মিড পয়েন্টটা ড্র করলাম? কারণ আমি এখানে একটা ডোর করব যেটা এক্স্যাক্টলি এই ওয়ালের একদম মিড পয়েন্টে থাকবে। তো আমি কি করব? অফসেট ইউজ করব। আমি 1 মিটার উইডথের একটা ডোর করছি, তাহলে 1 মিটার মানে 1000 মিলিমিটার। তাহলে এই লাইনের দুই পাশে আমি যদি 500 করে অফসেট করি, তাহলে আমার টোটাল 1000 হয়ে যাবে। তো আমি অফসেট অপশন কমান্ডটা নিয়েছি, এবার 500 ইনপুট দেব, এবার এন্টার টাইপ করছি। এবার দুই সাইডে 500 করে অফসেট দিয়ে দিলাম, এন্টার প্রেস করছি, কমান্ড থেকে বেরিয়ে যাচ্ছি, মিড লাইনটা যেটা দেওয়া করেছি সেটা ডিলিট করছি। এবার কি করব? আমি ট্রিম করব, এই লাইন দুটোকে ট্রিম করব। তো এখানে ট্রিম অপশন নেব, নেওয়ার পরে একবার রাইট ক্লিক করব, অর্থাৎ এন্টার প্রেস করলাম কিবোর্ড থেকে অথবা মাউস থেকে রাইট ক্লিক করলাম। এবার এখানে ডাইরেক্টলি ক্লিক করব, যেহেতু আমাদের এজ অপশন অন করা আছে তাই আমাদের কোনো অসুবিধা নেই, ডাইরেক্টলি এটা করতে পারলাম। এবার কি করব? ডোরের যে ক্রস সেকশন সেটাকে ড্র করতে হবে। তার জন্য আমি এখানে একটা মিড পয়েন্ট থেকে একটা লাইন ড্র করব। এখানে মিড পয়েন্ট অপশন নেব, শিফট রাইট ক্লিক, এম টাইপ করলাম, মিড পয়েন্ট নিলাম। দেখো আমি এখানে অর্থটা অফ করে রেখেছিলাম, আমি অর্থটাকে অন করে দিই আমাদের কাজের সুবিধার জন্য। এবার কতটা আমি এখানে কতটা ডাইমেনশন হবে, এখানে জেনারেলি যেটা হয় ফ্রেমের যে ডাইমেনশন এটা হয় 75 মিলিমিটার। তাই আমি এখানে 75 টাইপ করে এন্টার করছি, আরেকবার এন্টার করলাম, ব্যাস 75 টাইপ করে এন্টার করলাম। তো মিড পয়েন্টে আমি 75 টাইপ করে এন্টার করলাম। এবার আমি কি করে ফ্রেমের যে ক্রস সেকশন সেটা ড্র করি দেখো। এবার আমি অফসেট নেব, অফসেট কত নেব? আমি এদিকে যেমন 75 আছে, এদিকেও 75 হবে, তাহলে দুই সাইডে আমাকে অফসেট কত নিতে হবে? 75 ডিভাইডেড বাই 2, অর্থাৎ
37.5। সো 37.5 টাইপ করে আমি এন্টার করছি। এবার দুই সাইডে অফসেট নিলাম, এসকেপ করছি, ডিলিট করছি, লাইন কমেন্ট নিলাম, দুটোকে জুড়ে দিলাম, এসকেপ করছি। দেখো আমাদের একটা ফ্রেম হয়ে গেছে। এবার এই সেম ফ্রেম এখানেও করতে হবে। তাহলে এখানে কি আরো একবার করব? না, আমরা কি করব, জাস্ট এখানে একটা লাইন ড্র করব। অবজেক্ট স্ন্যাপ আছে আমাদের, এন্ড পয়েন্ট, কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করছি অথবা এন্টার প্রেস করছি অথবা এসকেপ প্রেস করছি, যেটা তুমি কমফোর্টেবল সেটা করবে। এসকেপ, স্পেস বার অথবা এন্টার যে কোনো একটা প্রেস করলেই কিন্তু একই কাজ হবে। এবার আমি কি করব, মিরর অপশন নেব। আমি বলেছি মিরর অপশনটা খুব হেল্পফুল সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য। মিরর অপশন নিয়েছি, ক্রস সিলেকশন করছি। উইন্ডো সিলেকশন করলে কি হতো, আমাকে পুরোটাই এত বড় একটা বক্স করতে হতো সিলেকশন করার জন্য। ক্রস সিলেকশন করার জন্য আমাকে জাস্ট টাচ করলেই হয়ে যাবে। খুব হেল্পফুল হলো ক্রস সিলেকশন, জাস্ট টাচ করলে সিলেকশনটা হয়ে যায়। বেশি দূরে মাউসটাকে নিয়ে যাওয়া লাগে না, অর্থাৎ সময়টা বাঁচে। তো জাস্ট সিলেক্ট করলাম, অবজেক্ট সিলেকশন হয়ে গেছে, এন্টার প্রেস করছি। এবার এখানে আমি মিড পয়েন্ট নেব। মিড পয়েন্টটা জেনারেলি বাই ডিফল্ট অন করে রাখাই ভালো, কারণ মিড পয়েন্টটা সবসময় কাজে লাগে। শিফট রাইট ক্লিক এম, এখানে আমি যে কোনো একটা পয়েন্ট চুজ করব, কারণ অর্থ মোড অন করা আছে আমার। অনলি ভার্টিক্যাল লাইন ড্র করা এখানে চুজ হবে, মিরর লাইন। ক্লিক করব, নো করব। এবার এটাকে ডিলিট করব। হয়ে গেছে আমাদের ডোরের ফ্রেম। এবার যেটা করব সেটা হলো, ডোরটাকে আমি যদি ওয়ান সাইড আর কি ওপেন করতে চাই, তাহলে এখানে একটা ভার্টিক্যাল লাইন ড্র হবে। আর এখানে যে পাথে ডোরটা খুলবে সেই লাইনটাকে দেখাতে হবে। সার্কেল কমান্ড নিচ্ছি, এই পয়েন্টটাকে সেন্টার করে আমি এখানে সার্কেল ড্র করছি। ট্রিম কমান্ড নিচ্ছি, রাইট ক্লিক করছি, এখানে ক্লিক করলাম, ট্রিম করলাম, ট্রিম করলাম। এবার আমাকে একটু ছোট ছোট করে কাজ করতে হবে, কারণ অনেক লাইন এখানে আছে। এটাকে আমি কি করতে পারি, ডাইরেক্ট এখানে ট্রিম করে দিতে পারি। ডাইরেক্ট এখানে ট্রিম করে দিতে পারি, কারণ এই লাইনটা আমার তো লাগবে না। এটাকেও ডাইরেক্ট ট্রিম করে দিই, এন্টার। এটাকে এবার ডিলিট করে দিচ্ছি। ব্যাস, এটা হয়ে গেল সিঙ্গেল ডোর। আমি যদি ডাবল ডোর করতে চাই তাহলে কিভাবে করব, ডিলিট করে দিচ্ছি। ডাবল ডোর করতে গেলে আমাকে এখানে দুটো লাইন করতে হবে। আর আমি কিবোর্ড থেকে ডাইরেক্টলি যে লাইন কমান্ড আমি পরপর দুবার নিচ্ছি বা তিনবার নিচ্ছি, এটার জন্য আমি কিবোর্ড থেকে স্পেস বার বা এন্টার প্রেস করেই করতে পারি। তো লাইন কমান্ড নেওয়ার জন্য স্পেস বার টাইপ করছি, এখানে একটা লাইন ড্র করলাম। এই লাইনটা কেন ড্র করছি, কারণ আমার এখানে মিড পয়েন্টটা দরকার। সার্কেল কমান্ডটা নিচ্ছি, এখান থেকে মিড পয়েন্ট, আবার সার্কেল কমান্ড নিলাম, এখান থেকে মিড পয়েন্ট। এবার ট্রিম কমান্ড নেব, রাইট ক্লিক, এই দুটোকে ট্রিম করছি, এখানে ট্রিম করে দিলাম, আর এটাকে এখানে ট্রিম করে দিলাম। বাকিগুলো ডিলিট করে দিচ্ছি। ব্যাস, এটা আমার ডাবল ডোরের একটা ডোর হয়ে গেছে। এবার আমি কি করব, আমি একটা উইন্ডো ড্র করব। উইন্ডোটা এখানে একটা উইন্ডো ড্র করব, যেটা একটা
মিড পয়েন্টে এই যে ওয়াল, এই ওয়ালের একদম মিডিল পয়েন্টে আমি উইন্ডোটাকে করব। তাই প্রথমে আমি অবজেক্ট স্ন্যাপের সেটিংয়ে মিড পয়েন্টটাকে অন করে রাখি, কারণ এটা সব সময় কাজে লাগে। লাইন কমান্ড নিচ্ছি, মিড পয়েন্টটাকে নিলাম। এবার অফসেট ইউজ করব। এখানে যে উইন্ডোটা করব, উইন্ডোর যে উইডথ হবে সেটা ধরে নিচ্ছি 1 মিটার। তাই 500 ইনপুট দেব। দেখো আমি যত ইনপুট দিয়েছি এখনো পর্যন্ত 3000, 2500, 250, 75, 37.5 সব কিন্তু এখানে স্টোর হয়ে আছে। আমি যদি এখানে রাইট ক্লিক করি, রিসেন্ট ইনপুট দিই, তাহলে কিন্তু সমস্ত ইউনিটই আমি দেখতে পাবো, বা এর আগের যে ইউনিটগুলো নিয়ে কাজ করেছি সেগুলো কিন্তু দেখতে পাবো। এখানে একটা লাইন দেখতে পাচ্ছ হালকা গ্রে কালার, সেই গ্রে কালারের উপরে যেগুলো হবে সেগুলো রিসেন্ট 3টে ইউনিট আমি এখানে দেখতে পাবো, আর বাকিগুলো কিন্তু এখানে দেখা যাবে। আমি যে ড্রয়িংগুলো করেছি সেগুলো এখানে শো করছে, তার যে কোয়াড ভ্যালুগুলো, আর লাস্ট 3টে এখানে শো করছে। তো আমি এখান থেকে 5টাকে চুজ করব, 500টাকে। এখানে 500-এর অফসেট দুটো দিলাম, স্পেস বার প্রেস করলাম, ডিলিট করলাম। এবার আমাকে কি করতে হবে, এখানে উইন্ডো ফ্রেমটাকে করতে হবে। উইন্ডো ফ্রেমটাকেও আমি এক্স্যাক্টলি এখানে একদম মিডিলে বসাতে চাইছি, তাই মিড পয়েন্ট থেকে একটা লাইন ড্র করলাম, এন্টার প্রেস করলাম, সরি, আমি অফসেট নেব, অফসেট, রাইট ক্লিক, যেহেতু আমি ইনপুট দিয়ে রেখেছি 37.5 আমাকে নিতে হবে, কারণ এটা 75 থিকনেসের হবে, টোটালটা 75 থিকনেসের হবে। আর এখানে একটা ভার্টিক্যাল যে ফ্রেম, তার ক্রস সেকশনটা দেখা যাবে, সেটাও 75 থিকনেসের। তাই আমি এখানে কি করব, ডবল অফসেট দিয়ে দেব, এখানেও ডবল অফসেট দিয়ে দেব। ব্যাস, এবার যেগুলো দরকার নেই সেগুলো আমি ডিলিট করে দেব, সিলেক্ট করে এগুলোকে আমি ডিলিট করে দেব। ট্রিম অপশন নিচ্ছি, রাইট ক্লিক, ট্রিম করে দিলাম, ট্রিম করে দিলাম। আমাদের উইন্ডোর ফ্রেমটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার যেটা করতে হবে, ছায়া করতে হবে। এখানে ছায়ার জন্য এখানে ছায়াটা 250 এক্সটেন্ড হবে, তো আমি এখানে 150 এক্সটেন্ড হবে, 150, এন্টার। তো দুই পাশে আমি 150 করে অফসেট দিচ্ছি, আর আবার অফসেট নেব। আর ছায়ার যে উইডথ সেটা হবে 400 টাইপ করে এন্টার করছি, এখানে একটা অফসেট দিচ্ছি। এবার এখান থেকে আমি এক্সটেন্ড কমান্ড নেব, আমি রাইট ক্লিক করছি, এখানে এক্সটেন্ড করে দিচ্ছি দুটোকে, আর শিফট টাইপ করে ক্লিক করছি যাতে এটা ট্রিম হয়ে যায়। এগুলোকেও ট্রিম করে দিলাম, এসকেপ করছি, এডুকেট সিলেক্ট করে ডিলিট করছি। এবার ছায়ার যে লাইন সেটা আমার ড্যাশ লাইন হবে, তার জন্য আমাকে কি করতে হবে, এখানে আদার্স লাইন টাইমে ক্লিক করতে হবে, এখানে আদার্সে ক্লিক করে এটা লোড করতে হবে। আমরা লোড করব ড্যাশ স্পেস, যেটা একটু দেখতে ভালো লাগে। ওকে, ওকে। এবার এই 3টে লাইনকে সিলেক্ট করব, ওই 3টে লাইন আমার ড্যাশ স্পেস হবে, তাই ড্যাশ স্পেসটাকে সিলেক্ট করলাম। দেখো এটা ডট লাইনের মতো লাগছে, এসকেপ করলাম, এটা ডট লাইনের মতো লাগছে। তো এই লাইনটাকে সিলেক্ট করে আমি যেটা করব, রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, কারণ আমাকে স্কেল চেঞ্জ করতে হবে। এই স্কেলটাকে আমাকে চেঞ্জ করতে হবে, লাইন টাইপ স্কেল। এটা যদি 2 টাইপ করে ট্যাব প্রেস করি, দেখো একটু বড় হলো, তাহলে আমাকে
4 টাইপ করে ট্যাব প্রেস করছি, দেখো আর একটু বড় হলো। ওকে, এটা একটু ভালো লাগছে দেখতে, এটাকে রাখতে পারি। বা আমি যেটা করতে পারি, এটাকে খুব বেশি হলে 6 টাইপ করে ট্যাব প্রেস করছি। ঠিক আছে, এনাফ। এবার এই যে উইন্ডোটা হয়েছে, সেম উইন্ডো আমি এদিকেও করব। তার জন্য কি করব, আমি মিরর করব। এবার মিরর অপশান নিলাম, নিয়ে আমি এখন কি করব, এই উইন্ডোটাকে সিলেক্ট করতে হবে আমাকে। চাজা আর উইন্ডো এইগুলোকে সিলেক্ট করতে হবে। তা আমি যদি এখানে ক্রস সিলেকশন করি, তাহলে কিন্তু এই যে ওয়ালের লাইন সেগুলো সিলেক্ট হয়ে যাবে, যেগুলো মিরর করলে আবার ওভারল্যাপ হয়ে যাবে, একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। তার জন্য আমি কি করব, এখানে উইন্ডো সিলেকশন করব। তো উইন্ডো সিলেকশন যদি করি, অনলি উইন্ডোটাই সিলেক্ট হবে, উইন্ডোর যে লাইন সেগুলোই সিলেক্ট হবে। ওকে, আর যদি ক্রস সিলেকশন করি, তাহলে কিন্তু চার্জার লাইনগুলো সিলেক্ট হবে, এই সরি ওয়ালের লাইনগুলো সিলেক্ট হবে, যেগুলো আমি চাইছি না। তাই আমি এখানে ক্রস সিলেকশন করব না, আমি এখানে উইন্ডো সিলেকশন করব। তো এগুলো খুব ইম্পর্টেন্ট। তুমি কখন ক্রস সিলেকশন করবে, কখন উইন্ডো সিলেকশন করবে, এগুলো তোমাকে একটু ভাবতে হবে। এখন আমি উইন্ডোটাকে সিলেক্ট করছি, হয়ে গেছে, এন্টার প্রেস করছি। স্পেসিফাই বেস পয়েন্ট, আমি এখানে মিড পয়েন্ট চুজ করলাম, যে কোনো একটা পয়েন্ট চুজ করি ভার্টিক্যাল মিডল লাইনের জন্য, নো করছি, ব্যাস। আমার কিন্তু এখানে মোটামুটি প্ল্যানটা রেডি। এবার কি করব, এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো, ড্রয়িংটা মোটামুটি রেডি হয়েছে। এবার আমি এখানে লিখবো যে এটা রুম, সাপোজ এটা বেডরুম। তো আমি এখানে মাল্টি লাইন টেক্সট যেটা অপশনটা নিচ্ছি, নিয়ে এখানে একটা এরিয়া আমি চুজ করছি লেখার জন্য। এবার আমাকে হাইটটাকে চুজ করতে হবে, হাইট কত দেব। তো দেখো এখানে যে অফসেটটা দিয়েছি এটা 250। ওকে, আমি এর আগের ভিডিওগুলোতে যখন দেখিয়েছি টেক্সট অপশানটা, পার্টিকুলারলি টেক্সট মাল্টিলাইন টেক্সট যেটা, তখন কিন্তু 2, 3 এরকম কোনো ভ্যালু নিয়েছি টেক্সট হাইট। কিন্তু এখন যদি আমি 2, 3 এরকম ভ্যালু নিই, তাহলে লেখাটা কিন্তু খুবই ছোট হবে, কারণ তুমি দেখতে পাচ্ছ এই দুটো লাইনের মধ্যে ডিস্টেন্স কিন্তু 250। তাহলে আমি যদি এখানে অ্যাটলিস্ট 200 বা 250 বা 240 এরকম ভ্যালু চুজ করি, তাহলেই কিন্তু লেখাটা একটু মানানসই হবে। আমি যদি 2, 3 এরকম চুজ করি, তাহলে খুবই ছোট হবে। ওকে, তো সেই জন্য আমি এখানে যেটা করব, সাপোজ 230 চুজ করছি, 230। ওকে, এবার কিবোর্ড থেকে ট্যাব প্রেস করছি। এটা একটু বড় হয়ে যায় লেখাটা হাইটটা চুজ করার পরে, এটা ঘাবড়াবার কিছু নেই। তুমি এখানে জাস্ট লিখে দেবে বেড রুম। এখানে জুম ইন হয় না, এখানে একটু প্রবলেম হয়। তুমি জাস্ট ক্লোজ টেক্সট এডিটরে ক্লিক করবে। ওকে, লেখাটা ড্রয়িংটা কোথায় আছে দেখতে পাচ্ছি না, তো আমি কি করব, জেড এন্টার, ই এন্টার, দেখো চলে এসেছে আমার ড্রয়িং। ড্রয়িং যেখানেই থাকুক, জেড এন্টার, ই এন্টার করলে কিন্তু ড্রয়িংটা চলে আসবে। তো দেখো বেডরুম লেখাটা হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে, ডাইমেনশন দিতে হবে। ডাইমেনশন দেবো, এখান থেকে লিনিয়ার ডাইমেনশন চুজ করব, রাইট ক্লিক করব, এখানে এই লাইনটাকে সিলেক্ট করব, করে এখানে ক্লিক করব। কিন্তু এটা দেখে মনে হচ্ছে একটা লাইন, কিন্তু এখানে ডাইমেনশন আছে, ঠিক এইখানে ডাইমেনশন আছে, এখানে দুটো অ্যারো আছে, আমরা বুঝতে পারছি না। তো এটাকে আমাকে এডিট করতে হবে। তো আরেকবার ডাইমেনশন কমান্ডটা নিচ্ছি, রাইট ক্লিক করছি, এই লাইনটাকে চুজ করে এখানে ক্লিক করছি। এবার কি করব, এখানে অ্যানোটেশনে ক্লিক করব এবং এই যে ডাইমেনশন স্টাইলে ক্লিক করব। তাহলে কি হবে, আমি এখানে মডিফাই করতে পারবো। এখানে মডিফাই অপশনে ক্লিক করব।
টেক্সট অপশন আছে, টেক্সট হাইটটাকে আমাকে চুজ করতে হবে 230, অনেকটা বড় দেখতে পাচ্ছ। 230 যদি আমি চুজ করি, এই যে বেডরুম লেখাটা হয়েছে এটা 230 হাইটে আছে, বেশ বড় হয়েছে, তাই আমি 210 ইউজ করছি। 210 সিম্বল অ্যারো যেটা, সেটাকে আমি সিম্বল জেনারেলি লেখার থেকে একটু ছোট করলে দেখতে ভালো লাগে, সো 190 চুজ করছি। সিম্বল অ্যান্ড অ্যারো 190 আর টেক্সট 210। টেক্সট অ্যালাইনমেন্ট এটা হরাইজন্টাল ভার্টিক্যাল এগুলো অনেক কিছু থাকে, তো হরাইজন্টালি রাখছি। অ্যালাইন টু ডাইমেনশন লাইন, এটা যদি করি লাইনটা যদি ভার্টিক্যাল হয় লেখাটাও ভার্টিক্যাল হয়ে যাবে। দেখো এখানে ক্লিক করলে দেখো এখানে লেখাটা ভার্টিক্যাল যেহেতু ডাইমেনশনটা ভার্টিক্যাল, লেখাটা হরাইজন্টাল যেহেতু ডাইমেনশনটা হরাইজন্টাল, লেখাটাও ইনক্লাইন্ড যেহেতু ডাইমেনশনটা ইনক্লাইন্ড, এরকম হয়ে যায়। তো জেনারেলি এই হরাইজন্টালটাই প্রেফার করি আমরা, সমস্ত ড্রয়িংয়ের সমস্ত ডাইমেনশন পড়তে সুবিধা হয়। আর টেক্সট স্পেস এটা ভার্টিক্যালি সেন্টার আর হরাইজন্টালি সেন্টার বাই ডিফল্ট যেটা আছে এটাই থাকে। ওকে, এখানে প্রাইমারি ইউনিট দেখতে পাচ্ছ, প্রাইমারি ইউনিটে আমরা পয়েন্টের পরে কটা জিরো এখানে বসবে সেটা দেখো, এখানে 4টে জিরো আছে, তো আমরা মিলিমিটারে করেছি, তো জেনারেলি আমরা 01 রাখতে পারি অথবা নাও রাখতে পারি। ওকে, এটা পরে দেখাচ্ছি কি হয়। এবার দেখো আমি শুধু সিম্বলটাকে চেঞ্জ করেছি, সিম্বল অ্যারো সাইজ চেঞ্জ করেছি আর টেক্সট হাইটটাকে চেঞ্জ করেছি, আর কিছুই করিনি। এখন আমি ওকে করছি এবং ক্লোজ করছি। দেখো এটা আপডেট হয়ে গেছে। এবার দেখো 2500.0000, তো পয়েন্টের পরে 4টে করে জিরো এসে এখানে এসেছে। তো এটা আমাদের যেহেতু দরকার নেই, তাই আমি আরেকবার মডিফাইতে যাব, এবার প্রাইমারি ইউনিটে যাব এবং প্রেসিশন যে অপশনটা আছে এখানে আমি অনলি 0 করে রাখবো। 0, অথবা তুমি যদি পয়েন্টের পর আরো একটা বা দুটো জিরো চাও সেটা করে রাখতে পারো, তো আমি এখানে অনলি 0 করে রাখছি আর কিছুই করছি না। ওকে, ক্লোজ। ওকে, ঠিক আছে। তো এইভাবে আমরা ড্রয়িংগুলো করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু অপশন দেখব, অথবা কোনো স্পেসিফিক কোনো ড্রয়িং কিভাবে প্ল্যান, সেকশন, এলিভেশন এগুলো করে সেগুলোকে আমরা দেখব।